জুলাই সনদ, জুলাই সনদের গুরুত্ব, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের মধ্যকার পার্থক্য, এবং তার সাথে সাথে শুনবেন বাংলাদেশে মানবাধিকার হাই কমিশন প্রতিষ্ঠা, এর অফিস এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কিছু ইতিহাস, তাদের কিছু সফলতা এবং বিফলতা সংক্রান্ত যে আলোচনাগুলো আমরা চেষ্টা করব আপনাদের সাথে গল্পে গল্পে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। আজকে প্রথমেই আমরা আসি বাংলাদেশে বর্তমান সময়ে অনেক টপ অফ দ্য টপিক বলা যাবে যেটা নিয়ে খুব আলোচনা চলতেছে, সেটা হচ্ছে যে আসলে জুলাই সনদ। এখানে জুলাই সনদ নিয়ে এখানে জুলাইয়ের সাথে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জুলাই সনদ আর একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। তা আমার মনে হয় মূল কথা শুরু করার আগে আমরা যদি আসলে জনগণকে একটু জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বলতে আসলে কি বোঝায় সেইটা যদি একটু ক্লিয়ার করতাম। আসলে এখন জুলাই মাস চলতেছে, এই জন্য জুলাই নিয়ে বেশি আলোচনা চলতেছে। আর জুলাই মাস বলতে বাংলাদেশে যেই বিষয়টা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে 2024 সালের জুলাই। আর 2024 সালের জুলাই আসলে আমরাও যদি আমাদের স্মৃতিচারণ করি যে এই সময়গুলো আমাদের কেমন কেটেছে, 24 ঘন্টা দিন রাত স্ক্রল করা, নিউজ আপডেট নেওয়া, অথবা রাজশাহী শহরে যাওয়া, যাবতীয় যাতায়াত সব কিছু অফ। তো সেই ভয়ঙ্কর দিনগুলো যখন ইন্টারনেট ছিল না বা যখন গণহত্যা চলতেছিল, সেইটার ফলশ্রুতিতে যে বাংলাদেশে গণ অভ্যুত্থানটা হয়, বা কেউ বলে বিপ্লব, কেউ বলে গণ অভ্যুত্থান, মানে সবাই নিজেদের রাজনৈতিক টার্ম থেকে শব্দটা ইউজ করে। কেউ গণ অভ্যুত্থান বলে এটাকে একটা বড় মুভ দিতে চায়, বড় মুভ দিতে কেউ এটাকে বিপ্লব বলে বড় মুভ দিতে চায়, আর গণ অভ্যুত্থান আর তার চার একটু পরবর্তীতে আরেকটু বড় মুভ দিতে চায়। তো এইটা নিয়ে যতই মতভেদ থাকে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন এখানে আমি ওই মূল কথায় যাওয়ার আগে জুলাই নিয়ে যদি কোনো স্মৃতি শুরুতেই জনগণকে একটু জুলাই স্মৃতির সাথে যদি একটু কানেক্ট করা যেত। জুলাই নিয়ে স্মৃতি বলতে আসলে আমি বাংলাদেশের ইতিহাসের একজন পাঠক হিসেবে আগের থেকে যেহেতু ইতিহাসের প্রতি আকর্ষণ আছে, এবং ভারত উপমহাদেশের ইতিহাসের একজন পাঠক হিসেবে আমি সবসময় যে বিষয়টা খেয়াল করতাম সেটা হচ্ছে 47, যেটা আজকে আলোচনায় আনতাম, যে 47 হচ্ছে বাংলাদেশের মানচিত্রের আত্মপরিচয়, এবং 47 হচ্ছে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে শেরে বাংলা একে ফজলুল হক সহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যতজন জীবন দিয়েছে এবং স্বাধীন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের জন্য যতজন আন্দোলন করেছে, তাদের এই পুরো 200-250 বছরব্যাপী যে সংগ্রামের ইতিহাস, সেটার রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে 47। তো আমি দেখতাম যে সবসময় বাংলাদেশের যাত্রা শুরু করা হতো 71 দিয়ে। অবশ্যই 71 বাংলাদেশ এবং পাকিস্তানের যে বৈষম্য, যেটা আমরা এখনও যদি পাকিস্তানের অবস্থা দেখি, পাকিস্তান যেহেতু একটা মিলিটারি স্টেট হওয়ার কারণে এখনও কিন্তু পাকিস্তানের বৈষম্য থেকে গেছে, বিশেষ করে বালুচিস্তান সহ অন্যান্য প্রদেশে। সেই বৈষম্যের শিকার আমরাও হয়েছি। তো ফলত তাদের মিলিটারির বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধটা এটা একটা বাস্তবতার নিরিখেই হয়েছে, কিন্তু ওখান থেকে বাংলাদেশের যাত্রা শুরু নয়। 71 বাংলাদেশের জীবনের একটা বাস্তব অধ্যায়, যেমন 24 বাস্তব অধ্যায়। কিন্তু কেউ যদি এসে বলে যে 24 থেকে আমার জন্ম, মানে এখন থেকে যদি কেউ ইতিহাস তৈরি করে যে 24-এর পরে বাংলাদেশ তৈরি হয়েছে, 2024-এর পরে বাংলাদেশ তৈরি হয়েছে, তাহলে এটা যেমন মিথ্যা। ঠিক কেউ যদি ইতিহাস তৈরি করে যে 1971-এ বাংলাদেশের জন্ম হয়েছে, এটাও মিথ্যা। বাংলাদেশের যে আমাদের যে পুরাতন মসজিদ, দীর্ঘ স্বাধীন সুলতানি শাসনামল, তারপরে হচ্ছে আমরা বলতে পারি মোগলদের শাসনামল, তারপরে আমরা বলতে পারি ব্রিটিশদের শাসনামল, তারপরে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীন দেশ লাভ। তখন ওই দেশের নাম কি হবে সেটাও অনেকেই জানতো না, কিন্তু বাংলাদেশের মানুষের চাওয়া ছিল আমরা মুসলমানরা, আমাদের আলাদা দেশ দরকার। তখনই বাংলাদেশ নাম হয়ে যেতে পারতো। 47-এ এই দেশের নাম বাংলাদেশ হতে পারতো, কেন 1000 কিলোমিটার দূরে দুইটা দেশ একত্রিত হওয়ার তো কোনো অর্থ হয় না। তো এই 47-এর স্বীকৃতিটা খুব প্রয়োজন ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে নতুন প্রজন্ম গত 16 বছরের যে ন্যারেটিভ দিয়ে সকল গুম খুন সব কিছুকে জায়েজ করা হয়েছে, যে এই দেশ মুক্তিযোদ্ধার নাতিপুতিরা ছাড়া আসলে এখানে কেউ নাই, এদেশের কেউ নাগরিক নয়, নাগরিক কোনো মর্যাদা কারো নাই। তো এইটার বিরুদ্ধে ছাত্ররা যখন একটা আওয়াজ উঠালো, তখন থেকে আসলে আমি এটার সাথে আরও বেশিভাবে কানেক্টেড হয়ে গেছি। তো স্মৃতি বলতে আসলে বেশিরভাগ স্মৃতিগুলোই প্রতিটা মুহূর্তে সংবাদ সংগ্রহ এবং সেটার পরিপ্রেক্ষিতে লেখালেখি। স্মৃতির ওই দিকে যাওয়ার আগে আসলে মানে আমার একটু আগ্রহ থেকে জিজ্ঞাসা করা, শ্রোতারাও আমার বিষয়ে যেখানে উপকৃত হবে, যে আসলে বাংলাদেশে কেন 1947-এর ইতিহাসকে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো, এবং এখানে কিরকম কেউ এরকম তৈরি হলো না
যে মানে 71-এর পরে আমরা প্রায় অর্ধ শতাব্দী পার করে ফেললাম, 50 বছর। এখানে 47-এর ইতিহাসটাকে কেউ স্বীকৃতি দিবে বা এটাকে আলোচনায় নিয়ে আসবে বা এটাকে চর্চায় রাখবে, এই টেন্ডেন্সি কেন আসলে আমাদের বাংলার মানুষের মাঝে নাই বা বাংলাদেশের মানুষদের মাঝে এখন অবধি তৈরি হয় নাই? এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে অবশ্যই পাকিস্তান যারা রাষ্ট্রনেতা, বিশেষ করে মিস্টার জিন্নার অতি দ্রুত মৃত্যুবরণের কারণে, মানে স্বাধীনতার 1 বছরের মধ্যে মৃত্যুবরণের কারণে, আর আল্লামা ইকবাল যিনি পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, তার আরও আগে মৃত্যুবরণের কারণে, মানে পাকিস্তান প্রতিষ্ঠার আগে মৃত্যুবরণের কারণে এবং পাকিস্তান একটা মিলিটারি স্টেটের রূপ নেওয়ার কারণে এখানে আসলে বৈষম্য তৈরি হয়েছিল। সেই বৈষম্যের জায়গায় বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আবারও বলি, বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং এটার পেট্রোনাইজ অবশ্যই আমাদের পাশের দাদাবাবুদের দেশ, তাদের অনেক সাংস্কৃতিক গোষ্ঠী এখানে ছিল, ছায়ানট, উদিচি এখনও আছে। তারা এটা আরও বেশি পেট্রোনাইজ করেছে 60-এর দশকে, এবং এখানে গ্লোরিফাই করা হয়েছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার দাদাবাবু বা হিন্দু কৃষ্টি কালচার, হিন্দুয়ানি কৃষ্টি কালচার, বাঙালি হিন্দুয়ানি কৃষ্টি কালচার, ওইটা যতক্ষণ আমরা ফলো না করতে পারবো ততক্ষণ আমরা এলিট হব না। ততক্ষণ হয় আমরা খ্যাত অথবা সাম্প্রদায়িক অথবা জঙ্গি, যেটা এখনো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে এবং যেটা 16 বছর স্বৈরাচারের শাসনামূলক যেটা প্রতিফলিত হয়েছে। তো এই 60-এর দশক থেকে এটা শুরু হয়েছিল। তো আশ্চর্য হবে অনেকেই জানে না যে আবুল মনসুর আহমেদ সহ আরও অনেক বড় ওই সময় মুসলিম যারা কবি সাহিত্যিক ছিল তারা কিন্তু এই উদ্যোগের বিষয়ে, যে রবীন্দ্রনাথের সংস্কৃতি পাঠ করা নিষিদ্ধের পক্ষে তারা ঘোষণাপত্র জারি করেছিল। যে এখন ডেইলি স্টারের যে সম্পাদক তার বাবা আবুল মনসুর আহমেদ, আরো আমার দেখা রাজনীতির 50 বছরের লেখক, এবং ওখানে ফারুক আহমেদ ছিল, কবি হাসান হাবিব ছিল, আর অনেকেই ছিল। তো তারা এটার থ্রেট মনে করেছিল মুসলিম জাতীয়তাবাদের জন্য, ওই কারণেই তারা এটার বিরুদ্ধে ছিল। তো আসলে কিন্তু দিন শেষে তাই হয়েছে। বাঙালি জাতীয়তাবাদকে এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে যে এখানে মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে 47 তৈরি হয়েছিল সেটার স্বীকৃতি দেওয়ার আর কেউ সাহস করেনি। এখানে আরো একটা ওইটার সাথে সংযুক্ত করা যেতে পারে, সেটা হচ্ছে যে আসলে পাকিস্তানিদের জুলুম এবং নির্যাতন এত বেশি ছিল বা বৈষম্যটা হয়তো এমন একটা পর্যায়ে দাঁড় করানো হয়েছিল যে বাঙালিরা বা বাংলাদেশিরা কোনো সময় 1947-কে ওন করতে পারে নাই। মানে তারা এটা মনে করতে পারে নাই যে 47-এর মাধ্যমে আমাদের নিজেদেরও কি হলো, একটা নতুন জন্ম হলো। বরং তারা দেখেছে যে 47-এর আগে আমরা যেভাবে ব্রিটিশদের যে অত্যাচারের মধ্যে ছিলাম, তাদের কাছে যেভাবে আমরা নেগলেক্ট হয়েছি, অবহেলিত হয়েছি, ঠিক পাকিস্তানের সাথে যাওয়ার পরেও আমাদের সেম অবস্থা। এটার যদি আমরা তুলনা করি, বাস্তবের নিরিখে যদি তুলনা করি, তাহলে এতটা খুব একটা সত্য নয়। এই জন্য যে মাত্র তো 25 বছর আমরা পাকিস্তানিদের অধীনে ছিলাম। তা আমরা যদি লাস্ট 50 বা 60 বছরের যদি আমাদের দেশের উন্নয়ন জরিপ করি, আর ওই 25 বছরের যদি জরিপ করি, যে 25 বছরের সমগ্র বাংলাদেশি কি কি উন্নয়ন হয়েছে, এবং তার পূর্বের ব্রিটিশদের যদি জরিপ করি, তাহলে খুব একটা খারাপ ছিল, খুব জঘন্য ছিল এই দৃষ্টিকোণ থেকে সেটা না। কিন্তু তাদের বৈষম্যটা আসলে হতো ওই যে তারা পাঞ্জাব, মানে পাকিস্তানের নামে একটা পাঞ্জাব দেশ তৈরি করেছে। সেটা তো এখনো পাঞ্জাব দেশ তৈরি করার কারণে যে কোনো একজন যোগ্য, যে বাঙালি একটা ছেলে যোগ্য, তাকে একটা তার মতো জায়গায় পৌঁছতে দিতে হবে, সেটা দেওয়া হয়নি। সেটার বাস্তব উদাহরণ তো 70-এর যে নির্বাচন, সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল না মেনে নেওয়াটাই তো সেটার প্রমাণ। যেমন এখন ইমরান খানের সাথে তারা যেটা করতেছে, এখনকার ইমরান খানের যে সিচুয়েশন তখনকার সেম সিচুয়েশন। তো ওইটা নিয়ে আমি আর আলোচনায় যেতে চাচ্ছি না। কিন্তু মুসলিম জাতীয়তাবাদের থিওরির উপর যে 47 প্রতিষ্ঠিত হয়েছে, এটার পিছনে বাংলাদেশের মুসলমানদের অনেক অবদান ছিল, ওই পাকিস্তানের মুসলমানদেরই অবদান ছিল না, আমাদেরই বেশি অবদান ছিল। এই জন্য যে বাঙালিরা অনেক আগে থেকেই বেশি রাজনীতি সচেতন, অনেক আগে থেকে পশ্চিমবঙ্গের বাঙালিরাও এবং এই পূর্ববঙ্গের বাঙালিরাও। এই জন্য ওই অঞ্চলের চাইতে আমাদের অঞ্চলে এই যে মীর নিসার আলী, দুদু মিয়া, তারপর আরো যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেটা গড় বলা চলে, সেটা অনেক কিছু এটার সাথে বাংলার সাথে কানেক্টেড। এবং ব্রিটিশরাও কিন্তু দীর্ঘদিন মুসলমানদের রাজধানী দিল্লি থাকলেও ব্রিটিশরা রাজধানী রেখেছে কলকাতা কিন্তু বাংলায়, মানে এই পুরো বাংলা যদি পুরো বাংলার সাথে কানেক্টেড। তারপরে শেরে বাংলাকে ফজলুল হক তার হচ্ছে আন্দোলন বা লাহোর প্রস্তাব বা যা সবকিছু বা জমিদারি প্রথা বিলোপ, অল ওভার পুরো বাংলা থেকে জমিদারি প্রথা বিলোপে শেরে বাংলাকে ফজলুল হকের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে আমরা আজকে যে জমির স্বীকৃতি পেয়েছি, এই জমির যে মালিকানা দাবি করতেছি, এটাই তো 47-এর আন্দোলন। মানে আমি যদি 47-কে অস্বীকার করি, তাহলে সবার জমির মালিকানা জমিদারদের কাছে ফিরে যাবে। তো এটা একদম সামারি কথা যে আমরা আজকে সবাই বাপদাদার ভিত্তিতে জমির মালিক, যে জমির দলিল নিয়ে আমরা ঘুরতেছি, CA-RS যে পর্চাগুলো আমাদের হাতে আছে, এইটার অনুমোদনই তো দিয়েছে 47 বা শেরে বাংলাকে ফজলুল হক বা তাদের যে আন্দোলন। তাহলে এটাকে অস্বীকার করা যাবে না, বরং এটাকে গ্লোরিফাই করতে হবে। এবং এই জন্যই আমি আসলে জুলাই সনদে ইদানিং কয়েকদিন লিখেছি ফেসবুকে যে 47-এর অস্বীকার মানে বাংলাদেশের মানচিত্রের অস্বীকার। এবং এটাই ঠিক। এখন আমরা যে মানচিত্র, এটা তো 71-এ পাওয়া না, এটা তো 47-এ পাওয়া মানচিত্র। 47-এ যেভাবে ভারত বিভক্ত হয়েছে ধর্মের উপর ভিত্তি করে, সেভাবে আমার মানচিত্র পেয়েছি, ওই মানচিত্রটা আমরা রক্ষা করতেছি।
তাহলে এটা তো বাংলাদেশের মানচিত্র। তাহলে এখন আপনি বাংলাদেশের শুরু যেমন 24 থেকে করলে মিথ্যা হবে, বাংলাদেশের শুরু যেমন 71 থেকে করলে মিথ্যা হবে, বাংলাদেশের অতীত ইতিহাসের যারা বড় বড় নায়ক গেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং আলাদা দেশ প্রতিষ্ঠায়, তাদেরকে স্বীকৃতি না দেওয়া মানে তো নিমক হারামি করা। যেমন জাতীয় 3 নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেখানে শেরে বাংলা লেখক ফজলুল হকের কবর আছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবর আছে। তো তাদের যে পরিশ্রমটা এই বাংলার মুসলমানদের জন্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বুয়েট, সব এই নওয়াব স্যার সলিমুল্লাহর যে দান করা জমির উপর প্রতিষ্ঠিত আছে, এই মুসলমানদের শিক্ষার জন্য 1905-এর যে বঙ্গভঙ্গ আন্দোলন, আবার 1911 রদ হওয়া, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এগুলো তো সব আমাদের জন্য। এগুলো যদি না হতো তাহলে না, যদি 47 না হতো তাহলে 71 হতো না, 71 না হলে 24 হতো না, 24 হতো না। তাহলে কোন সেন্স থেকে আসলে 47কে অস্বীকার করা হয়? এবং এত বড় একটা ঘোষণাপত্রের মধ্যে যদি আজকে 24-এ দাঁড়িয়ে যদি 71কে টানা যায়, তাহলে কেন 24-এ দাঁড়িয়ে 47 টানা যাবে না? এবং 47-এর যারা বড় বড় যোদ্ধা আন্দোলনকারী, তারা কিন্তু এখনো ভারতে এবং পাকিস্তানে অনেক সম্মানিত। তুমি জানো যে ওটাকে বলা হয় আজাদি আন্দোলন, যেহেতু একসাথেই হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত পাকিস্তান বাংলাদেশ একসাথে। এবং হিন্দু মুসলিম উভয়ই ভারতে সম্মানিত এবং উভয়েরাই পাকিস্তানে সম্মানিত। এবং তাদের মধ্যে যারা মূল ব্যক্তি, তাদের সবার নাম প্রায় ইন্ডিয়া গেটে প্রায় 90,000-এর মতো নাম লেখা আছে, দাবি করা। শুধু লেখা না, মানে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যেমন বিভিন্ন রিজার্ভেশনের সুবিধা, গাড়িতে টিকিট কাটার সুবিধা, ভারতের যারা আজাদি আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা এখনো সেই সুবিধা, 47-এর আন্দোলনে যেন তারা সেই সুবিধা পায়। এখনো বাংলাদেশ খুঁজলে 47-এর আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য ব্যক্তি পাওয়া যাবে যাদের বয়স 70, 75, 80, 85 বছর। তো তারা তো এই দেশের জন্য চেষ্টা করেছে। সিলেট তো বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো না। তুমি কি সিলেটকে, আমরা কি 71 অন্তর্ভুক্ত করি? সিলেট আর হচ্ছে ওই যে সিলেটের পাশের যে অঞ্চলটা মানিকগঞ্জ, মানিকগঞ্জে যে ভোট সংগ্রহ করা নিয়ে শেখ মুজিবুর রহমান ওনার অসমাপ্ত আত্মজীবনের মধ্যে যে পরিশ্রমের কথা, তৎকালীন নেতাদের কি পরিশ্রম ছিল, ওইটাকে বাংলাদেশের মধ্যে করিমগঞ্জ সিলেটের বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়াটাই প্রমাণ করে যে বাংলাদেশের যে বর্তমান মানচিত্র, এটার জন্ম 47-এ। অতএব 47-এর স্বীকৃতি মানে বাংলাদেশের স্বীকৃতি। এটা কখনোই আমাদের দাদাবাবুরা চায় না যে এই দেশে পুনরায় 47-এর স্বীকৃতি হোক। কারণ আসলে 47-এর স্বীকৃতির সাথেই তো মুসলিম জাতীয়তাবাদের স্বীকৃতি, মুসলিম জাতীয়তাবাদের উত্থান। মানে এখন আসলে যেটাকে, যেমন আমি যদি বলি যে পাকিস্তানে মানুষ সুশীল হলেও, একটু বলে নিই, পাকিস্তানে মানুষ সুশীল হলেও সালাম দেওয়াটাকে তাদের কৃষ্টির অংশ মনে করে, কিন্তু বা নামাজ পড়াটাকে তারা মনে করে হ্যাঁ এটা তাদের কালচারের অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশে কিন্তু এই জায়গায় সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশে সুশীলরা কি, বাংলাদেশ সুশীলরা মনে করে যে একটু ছায়ানটে যেতে হবে, একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, একটু সুশীলগিরি করতে হবে। হ্যাঁ, এলিট, এটা বাংলাদেশের এলিট শ্রেণীর অভ্যাস। তো যখনই 47 চলে আসবে তখনই এই জায়গাটা কি হয়ে যাবে, হারাই যাবে। এবং তো এই যুবক সমাজের আমার ভালো লাগার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল। তো এখন বাংলাদেশ তাহলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? জুলাই ঘোষণাপত্রের আলোচনা মোটামুটি মনে করি অনেকখানি হয়েছে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের গত 16 বছর বা 71 থেকে 24 পর্যন্ত যদি আমরা ধরি, আমার ভবিষ্যৎ, আমার চিন্তা অনুযায়ী, তাহলে আমরা ছিলাম বাঙালি জাতীয়তাবাদের অধীনে ধামাচাপা দেওয়া মুসলিম জাতীয়তাবাদ অবস্থায়। এখন আমরা নতুন আর একটা দিকে যাচ্ছি, যেটা মানবাধিকার কমিশনের নাম যুক্ত করেছে। যে জুলাই আন্দোলন করে আমরা মনে করছিলাম যে আমরা হয়তো পূর্ণ স্বাধীন হচ্ছি। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যত জন আছে, যত যারা জীবন দিয়েছে অথবা যারা আহত হয়েছে, তাদের সবার কাছে যদি যাওয়া হয়, আবু সাইদেরই যদি ফেসবুক পোস্ট চেক করা হয়, তাহলে সে কিন্তু আসলে পাশ্চাত্যপন্থী ছিল না। সে কিন্তু আসলে LGBTQ এর সমর্থক ছিল না। 90%ই আসছে ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে। কিন্তু আমি কেন জানি বুঝি না যে বারবার রক্ত দেয় মুসলমানেরা আর লুফে নিয়ে যায় এলিট শ্রেণীরা। যেমন 47-এ তুমি জানো যে ব্রিটিশ বিরোধী জিহাদ কারা করেছে? সব আলেমওলামারা করেছে, গ্রামগঞ্জের মানুষেরা দ্বীনি ব্যাকগ্রাউন্ড থেকে এসে করেছে। 1831 যদি বালাকোট আন্দোলন ধরি, শাহ ইসমাইল, তারপর হচ্ছে মৌলানা সৈয়দ আহমদ বেরেলভি, তাদের আন্দোলন। অত দূরে আমরা না যাই, আমরা ফরিদপুরে থাকি, আমরা ওনারা যেহেতু শুরু করেছিল, ওনাদের জিহাদের কেন্দ্র কিন্তু এগুলোতেই ছিল। ওনাদের ধারাবাহিকতা পরবর্তীতে আসছে। ওনারা আজীবন আন্দোলনগুলো ধর্মভিত্তিক। দেখো যখন ব্রিটিশরা এবার চলে যাচ্ছে দেশ ছেড়ে দিয়ে, তখন সেকুলার এলিটদের হাতে দেশ ছেড়ে দিয়েছে। আর বাংলাদেশ এখন 24-এ ঢুকতেছে, তো বাংলাদেশ এই দেশের ধর্মপ্রাণ মানুষদের কাছে না আসে পাশ্চাত্যদের হাতে চলে যাচ্ছে। অবশ্যই যেটা আগে ছিল ভারতের দাদা বাবুদের কাছে, ঠিক আছে, বাঙালি জাতীয়তাবাদের অধীনে বা হিন্দু সংস্কৃতির অধীনে চাপা পাওয়া অবস্থায়, এখন এই আবু সাইদ এবং মুগ্ধ এদের রক্তের উপর দিয়ে যেই এনজিও সরকার বা যেই পাশ্চাত্যপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই পুরো বিপ্লবের ফলটা একদম মুখে যেভাবে মিষ্টি তুলে দেয়, ঠিক সেভাবে পাশ্চাত্যদের হাতে তুলে দিচ্ছে। এখানে কি আমাদের জুলাই সনদে বা জুলাই ঘোষণাপত্রে 1947 এর কোনো কথা বা কোনো, আমি খসড়া যেটা পড়েছি সেটা পাইনি এবং আমার ধারণা হয়তো আসবে না।
কেননা ন্যারেটিভ চেঞ্জ হয়নি। অনেকেই বলতেছে যে গত ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আমি এটা বুঝি না। আমি বুঝি হচ্ছে ন্যারেটিভ। যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না যায় তাহলে কি আমি বলবো যে মোহাম্মদ ইসলাম চলে গেছে, মোহাম্মদ ইসলামের আদর্শ চলে গেছে? না, কখনো তো না। যেই ন্যারেটিভটা ছিল ফ্যাসিস্ট সরকারের, সেই narrative ন্যারেটিভটা, এখন আছে। সেই রুহটা তো আমাদেরই বড় বড় রাজনৈতিক দলগুলো বহন করতেছে এবং রাজাকার তারা সেটা আর প্রকাশ্যে মুক্তিযোদ্ধা বলে। প্রকাশ্যে তারা বলে বেড়াচ্ছে এবং প্রচার করতেছে। তাহলে ন্যারেটিভ তো থেকে গেছে। মানে আসলে গত ফ্যাসিস্ট সরকার যে ন্যারেটিভের উপর দাঁড়িয়েছিল সেই ন্যারেটিভ এখনো আছে এবং পরবর্তী রাজনৈতিক দলেরা সেটা লালন করতেছে। ফলত এখানে 47-এর জায়গা তারা দিতে চাইবে না। চাইবে না। মানে ঘুরে ফিরে আমরা যেখানে ছিলাম, একটু পার্থক্য আছে। আমরা ছিলাম হচ্ছে পার্শ্ববর্তীদের অধীনস্থ বা হিন্দুয়ানি সংস্কৃতির, এখন যাব হচ্ছে পাশ্চাত্যদের সংস্কৃতির মধ্যে। পাশ্চাত্যদের অধীনস্থ। মানে এক চোরাবালি থেকে উঠে আর এক চোরাবালিতে। মহা চোরাবালির মধ্যে, যেখানকার শেষ পরিণতি আসলে কোথায় সেটা বাংলাদেশিরা এখন আসলে জানে না, এখনো বুঝতে পারছি। এখনো বুঝতে পারছে না। আসলে এটার শেষ হয়তো নির্ধারণ করা যাচ্ছে না। তারপর আমরা ওই জাতিসংঘের ওই দিকে যাওয়ার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে যে আমরা পার্থক্যটা, সেটা যদি একটু জনগণের সামনে আমরা পার্থক্যটা কিন্তু আসলে শুরুতে উল্লেখ করা হয়নি। হঠাৎ গতকালকে দেখলাম যে এটা নিয়ে লেখালেখি হচ্ছে যে জুলাই সনদ হবে না, জুলাই ঘোষণাপত্র লাগবে। তো ওখানে যেটা তার পার্থক্য তুলে ধরেছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র মানে এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, এটাকে তো গত সরকার বলেছিল যে জঙ্গি, সন্ত্রাসী। তাহলে এখন যদি এটার কোনো সরকারি রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকে, ঠিক যেমন মুক্তিযোদ্ধারা যখন 71 যুদ্ধ করেছিল, যদি বাংলাদেশ আলাদা না হতো তাদের সবার ফাঁসি হতো, যেমন জিয়াউর রহমানের ফাঁসি হতো, কেননা ওটা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ। তো ঠিক সেম আসলে ওটা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ছিল এক প্রকার। তাহলে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা হয়েছে। মানে ওটা যদি সরকারি স্বীকৃতি না থাকে তাহলে তো সবার ফাঁসি হবে। তো ওইটা থেকে বাঁচার জন্য তারা চাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র নামে আলাদা একটা হোক, যেটা জাস্ট ঘোষণাপত্র, জাস্ট স্বীকৃতি যে 24-এর এই আন্দোলনটা হয়েছে এবং জনগণের চাওয়া বা যেটাই হোক, মানে ওটার পক্ষে। আর জুলাই সনদ বলতে এখানে সব দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা। মানে রাষ্ট্র আসলে কি কি কোথায় কি করা হবে, রাষ্ট্রের বিচার বিভাগ, রাষ্ট্রের নির্বাহী বিভাগ, রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের নির্বাচন, সংবিধান, অল এভরিথিং নিয়ে সব রাজনৈতিক দলের একটা মতামত নিয়ে যে সংস্কার কমিশনগুলো সরকার গঠন করেছিল, সেই কমিশনগুলোর আলোকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করবে। এই পার্থক্যটা গতকাল আমি দেখতেছি যে এটা আলোচনা হচ্ছে। এখন আসলে জুলাই ঘোষণাপত্র আমরা পেতে যাচ্ছি না জুলাই সনদ পেতে যাচ্ছি, নাকি আসলে গোলেমালে আমরা জাতিসংঘের মানবাধিকার না, আমার মনে হয় যে এই পার্থক্যের যে বিষয়টা, এটা অতটা জটিল হবে না। এখানে জটিল, আমার কাছে জটিল, অন্যর কাছে জটিল, আর আমার কাছে জটিল তো ভিন্ন জিনিস। আমার কাছে জটিল হচ্ছে 47 থাকা আর না থাকা। আমার কাছে এখন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ম্যাটার করে না। কী জন্য ম্যাটার করে না সেটা বলে দিই। সেটা হচ্ছে যে আসলে ওই সময় তো কোনো আদর্শের উপর ভিত্তি করে বিপ্লব হয়নি। যে একটা নির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠা করব তার জন্য কি বিপ্লব হয়েছে? রাগ ক্ষোভ থেকে আমি একজনকে সহ্য করতে আমাদের উপর যে অত্যাচার হয়, প্রত্যেককে তার অত্যাচার জায়গা থেকে সরাতে পারলে আমি বাঁচি। তাহলে একটা হুজুগে বাঙালির মতো সবাই একটা অত্যাচার থেকে বাঁচার জন্য একসাথে রাস্তায় নেমে এসেছে। যার উপর রাগ ক্ষোভ ছিল সে চলে গেছে, রাগ ক্ষোভ শেষ, যে যার মতো দলে কোনো আইডিয়োলজি ছিল না, আইডিয়োলজিক্যাল কোনো মুভমেন্ট এটা ছিল। যেহেতু আইডিয়োলজিক্যাল কোনো মুভমেন্ট ছিল না, সেহেতু এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে অতটা গ্লোরিফাই করার কিছু নয়। আবার আরও গ্লোরিফাই করার কিছু নয়, যদি এইটার দ্বারা আমি 47 প্রতিষ্ঠা করতে না পারি বা মুসলিম জাতীয়তাবাদ অন্তত না আসে, তাহলে আরও গ্লোরিফাই করা। ঘুরে ফিরে শুধু দাসত্বের মধ্যে যদি আমরা থাকি তাহলে আসলে জুলাইয়েরও কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে আদর্শ ভিত্তিক কোনো বিপ্লব হওয়ার সুযোগ বা আছে কিনা, বা সেটার প্রয়োজন আছে কিনা। প্রয়োজনটা তৈরি হচ্ছে, এই যে পাশ্চাত্যের যে আধিপত্য, এটা আমরা যেভাবে দিন দিন গণতন্ত্রকে মানে একমাত্র সমাধানের উপায় মনে করে সবাই ক্ষমতায়, মানে দেশ যেহেতু পরিবর্তন হয়েছে, সবাই মনে করছে এটা ক্ষমতায় যাওয়ার মনে হয় সবচেয়ে সুবর্ণ সুযোগ। সবাই পাগল হয়ে গেছে, সবাই তো মানে গণতন্ত্রের মধ্যে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। বাংলাদেশ হচ্ছে নতুন নতুন দল তৈরি হওয়ার সবচেয়ে উর্বর ভূমি। আমার ধারণা যে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যদি রেকর্ড জরিপ করা যায়, তাহলে সবচেয়ে বেশি দল বাংলাদেশে তৈরি হয়েছে। পৃথিবীতে এত অল্প সময় মনে হয় এত বেশি দল আর তৈরি হয়নি। আসলে এটাকে কিভাবে বিশ্লেষণ করা যায়? মানে সবাই যে আসলে দিন শেষে, মানে যে মানুষটা খেলাফতকে বিশ্বাস করে, যে মানুষটা খেলাফতকে চায়, সেই মানুষটাও দিন শেষে মানে গণতন্ত্রের দিকেই ঝুঁকতেছে। এটার ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য ওই যে মানবাধিকার কমিশনের ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করলে এটা লাস্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মানবাধিকার কমিশনের দিকেই যাই। মানে আমরা যদি এখন এটা মনে করি যে বাংলাদেশ 71-এর যুদ্ধ দিয়ে, ওই সময় যে যুদ্ধটা ঘটানো হয়েছিল সেটাতে সুবিধা নিতে চেয়েছিল ভারত। তারা 50 বছর অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। 50 বছর পরে একটা বিপ্লবের মাধ্যমে আমরা তাদের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা মুক্তি পাওয়ার ওই চ্যানেলের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পড়েছি পাশ্চাত্যের
খাদের মধ্যে। এখন এই পাশ্চাত্যের যে ভয়ঙ্কর খাদ, এই খাদটা যে আসলে খাদ ছিল এইখানে, সেটা তো আসলে এতদিন বোঝা যায়নি। সেটা এই সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেকগুলো পয়েন্ট আমি তুলে ধরি বোঝা যাওয়ার মতো। একটা হচ্ছে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা, এটি ছিল প্রথম বড় আলামত যে এই সরকার আসলে পাশ্চাত্যপন্থী একটা এনজিও সরকার। সেকেন্ড বড় ব্লান্ডার এই সরকারের ছিল যে তারা হচ্ছে পতিতাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে, ঠিক আছে। এবং থার্ড, এখন ওই যে মানবাধিকার কমিশনের যে অফিস স্থাপন করার চেষ্টা চলতেছে, এটা আরও স্পষ্ট করে দিচ্ছে যে আসলে পুরো দেশটাই একটা পাশ্চাত্য বলয়ের মধ্যে চলে যাচ্ছে, আধিপত্যের মধ্যে চলে যাচ্ছে। এটা তো মানবাধিকার কমিশন নিয়ে তুমি কিছু বলো। না, জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে বলার আগে আমার মনে হয় এটাতে তোমার বেশি জানা আছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, যেটাকে সবাই বলছে, সবাই তো আসলে, আমি দেখলাম যে তাদের সেই দিন ওই যে জুলাই কেন্দ্রিক একটা অনুষ্ঠান হলো, সেখানে তো আমাদের ইসলামী দলের নেতারাও উপস্থিত। তো আসলে এটাকে তারা কতটুকু পজিটিভলি নিচ্ছে, কতটুকু নেগেটিভলি নিচ্ছে, এটা বলা মুশকিল। এটা এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশনের অফিস সম্পর্কে মানুষ আসলেভাবে জানি না, মানে কোনো সচেতনতা তৈরি হয়নি। সচেতনতা তৈরি না হওয়ার কারণে মানুষ ধোঁয়াশার মধ্যে আছে। দেখা যাচ্ছে বড় বড় যতই বড় রাজনৈতিক দলের নেতা হোক, আসলে স্টাডি গবেষণা সবার তো করার সময় থাকে না, ব্যস্ততার কারণে। এবং সবার যখন নেশা থাকে ক্ষমতা, তখন কম্প্রোমাইজ করা হয়ে যায় জরুরি দায়িত্ব। যখন মানে কার সাথে কিভাবে লিয়াজু করবে, এটাই মেইন, এটাই তখন মেইন দায়িত্ব হয়। যেহেতু আমার একদম লাস্ট টার্গেট কি, আমাকে ক্ষমতায় যেতেই হবে অ্যাট এনি কস্ট। তো এটি হলো আসলে গণতন্ত্রের সবচেয়ে বড় লুপ, যে গণতন্ত্র ধরে রাখা হয় এই জন্য যে এখানে প্রতি 5 বছর পর পর কে ক্ষমতায় যাবে এটা চেঞ্জ করার একটা সুযোগ তৈরি হয়, যেটা দিয়ে আসলে লোভ দেওয়া হয়। পাশ্চাত্য যারা দেশ আছে তাদের হাতে সুযোগ আসে যে আমরা এখানে ইচ্ছা মতো ক্ষমতায় বসাতে পারবো। তখন এই লোভে তখন পাগলের মতো হয়ে যায় সবাই ওখানে ক্ষমতায় যাওয়ার জন্য, তখন কম্প্রোমাইজ করানোটাও সহজ হয়। তো প্রতি 5 বছর পর পর তাদের আর নতুন দলকে কম্প্রোমাইজ করানোর সুযোগ তাদের কাছে আসে। তো এই জন্য তারা চায় যে সমগ্র পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকা মানে সেই দেশটা অ্যাট এনি কস্ট যে কোনোভাবেই হোক পাশ্চাত্যদের কাছে থাকবে। এখানে কি তাহলে আমরা এরকম বলবো যে আসলে মানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন সম্পর্কে আসলে আমাদের তথ্য বা জ্ঞানের অভাবের কারণে আমরা এটাকে সামগ্রিকভাবে সিরিয়াসলি নিতে পারতেছি? জ্ঞানের অভাব আছে। তো এখন আমরা যদি আসলে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন সম্পর্কে এটা জিজ্ঞাসা করতে চাই যে আসলে পৃথিবীর নরমালি সকল দেশেই কি মানবাধিকারের হাই কমিশনের অফিস আছে, নাকি আসলে গুটি কয়েক দেশে হাই কমিশনের অফিস আছে? বা মোটামুটি 14 থেকে 15টা দেশে মানবাধিকার কমিশনের অফিস আছে, এবং যেগুলো অধিকাংশই যুদ্ধ বিধ্বস্ত বা কোনো না কোনো সমস্যার মধ্যে দেশ, যেগুলো সেগুলো সবই যুদ্ধ বিধ্বস্ত, আর তা বাদে বেশিরভাগই খ্রিস্টান এবং ইউরোপ কান্ট্রির দেশ। আসলে এটার জাতিসংঘ প্রতিষ্ঠার যে ব্যাকগ্রাউন্ড, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করা যায়, যে ইথিওপিয়া এবং এই কম্বোডিয়া এবং আরেকটা কি যেন যুদ্ধ হচ্ছে না, থাইল্যান্ড, ওই যুদ্ধের সাথে ওটা কানেক্টেড। ওটা নিয়ে যদি আরেকদিন আমরা সেশন করি ওখানে বিস্তারিত বলা যাবে। এমনি শর্টকাটে যদি বলি তাহলে প্রথম বিশ্বযুদ্ধটাও এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটাও জার্মানির সাথে ব্রিটেন এবং আমেরিকা, তাদের যে মিত্রশক্তি, তাদের যে একটা জোট, তাদের যুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা বিজয় লাভ করেছে মূলত তারাই জাতিসংঘ তৈরি করেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভকারী দেশগুলোই জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার, স্থায়ী যে P5 যেটাকে বলা হচ্ছে। হ্যাঁ, আমেরিকা তথা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, এরা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি, মানে যারা জয়লাভ করেছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সারা দেশে তারা দাস দিচ্ছে গণতন্ত্রের। তো তোমার জাতিসংঘের মধ্যেই তো গণতন্ত্র নাই বাবা। ওটা আমি আরেকটু ক্লিয়ার করি। যদি গণতন্ত্রের স্বীকৃতি দিতে হয় তাহলে জাতিসংঘকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে জাতিসংঘ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে 190টা দেশকে সমান সুযোগ দিতে হবে না? 93টা দেশ আছে, 93টা দেশ, যেই দেশে ভোট বেশি পড়বে সেটাই বাস্তবায়ন হবে। সেটা হচ্ছে না তো। তাহলে তুমি এটা জনগণকে আরেকটু ক্লিয়ার করা উচিত যে জাতিসংঘে দুইটা পরিষদ আছে, একটা হচ্ছে সাধারণ পরিষদ আর একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এখন ধরুন নিরাপত্তা পরিষদের মধ্যে 5টা দেশ হচ্ছে স্থায়ী দেশ আর 10টা দেশ হচ্ছে অস্থায়ী দেশ, টোটাল 15টা এখানে সদস্য আছে। তো এখন মানে মজার বিষয় হচ্ছে যে আমরা 193টা দেশের মধ্যে 180টা দেশ যদি আমরা কোনো একটা ডিসিশনের পক্ষে ভোট দিই, আর সবাই ধরো 192 জনই আমরা ভোট দিলাম পক্ষে, এর মধ্যে একটা দেশ যে 5টার মধ্যে আছে, মানে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স, এই 5টার কোন একটা যদি ডিসিশনে ভেটো দেয়, তাহলে আমরা যে 192 জন মিলে একটা ডিসিশন দিলাম সেটা এক চুটকিতে উড়ে যাবে। আচ্ছা, বর্তমান পৃথিবীর যতগুলো সমস্যা আমরা দেখতেছি, এতগুলো সমস্যার সমাধান না হওয়ার পেছনে বড় কারণ হচ্ছে খালি 5টা দেশের কাছে ভেটো পাওয়ার। মানে যেমন ফিলিস্তিনের পক্ষে এখন বলা যায় পুরো বিশ্ব,
কিন্তু ফিলিস্তিনের পক্ষে কোনো প্রস্তাবনা বাস্তবায়ন হবে না জাতিসংঘে, জাস্ট অনলি ফর ভেটো পাওয়ার। এরকম আরো অসংখ্য। এটা শুধু ওখানে না, যেমন ওই যে একটা এটা কত সালের ঘটনা, সম্ভবত 2020 সালে, 2020 বা 22 সালে একটা প্রস্তাবনা পেশ করা হয়েছিল যে ফুড হচ্ছে মানুষের হিউম্যান রাইটস। 21শে নভেম্বরে যে ফুড হচ্ছে মানুষের হিউম্যান রাইটস, মানে মানবিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এটাতে জাস্ট ইসরায়েল এবং আমেরিকা ভেটো দিয়েছে, এই কারণে এই ডিসিশন কি হয় নাই, মানে এটা বাস্তব, মানে খাদ্য মানুষের মানবিক অধিকারের মধ্যে না, এই জন্যই তো এখন তারা গাজায় হামলা করতেছে এবং ক্ষুধার্ত রাখতেছে, কারণ এটা মানুষের মানবিক অধিকার না। মানে তাদের কাছে ক্ষুধা মানুষের মানবিক অধিকার না, এই জন্য মানুষ ক্ষুধায় মারা যাবে। আর তাদের কাছে মানবিক অধিকার হচ্ছে একজন এলজিবিটিকিউ এর সাপোর্টার, মানবাধিকার। আর এটা আমাদের সুশীলরা খাচ্ছে। মানে আসলে আমি তো তাদের উপর দোষ দিতে চাই না, মানে তাদের এই কথাগুলো যখন আমাদের বাংলাদেশের মুসলমানেরা একদম বেধাড়ক গতিতে গিলতে থাকে, এটা যখন হজম করে, তখন আমি ভাবি যে এদের এই যুক্তিগুলো কই যায়, মানে তখন এদের এই সেন্সগুলো কি কাজ করে না। যেমন এখানে আরও একটা কথা হলো যে রোহিঙ্গা নিয়ে, যখন রোহিঙ্গাদের নির্যাতন, উখিয়া যে এখানে যে নির্যাতন করা হলো, এই নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ যে ভেটো প্রস্তাব, মানে যে ভোট প্রস্তাব দিল, এটাতে অধিকাংশ দেশ ভোট দিল। চীন যখন ভেটো দিল তখন এই সিদ্ধান্ত আর কি হয় নাই, বাস্তবায়ন হয় নাই। তো ওদের ভেটোর উপরেই সব চলতেছে, তার মানে পাঁচটা দেশের একনায়কতন্ত্র চলতেছে। এটাই বলতেছিলাম, সামারি হচ্ছে জাতিসংঘে একনায়কতন্ত্র চলতেছে। তাহলে তুমি সারা পৃথিবীতে কেন গণতন্ত্রের দাস দাও? তাহলে তো এটা তোমার দ্বিচারিতা। তুমি দ্বিচারিতা বলছি, কিন্তু এটা তো আমাদের দেশের সুশীলরা খাচ্ছে না, আমাদের দেশের এলিট শ্রেণীর বিবেক এখানে কাজ করে না। এবার জাতিসংঘের মানবাধিকারের মধ্যে তাদের যে মূল বিষয়গুলো, সেগুলো কিছু কিছু বিষয় ভালো আছে, শুনতে অনেক ভালো লাগে, কিন্তু কিছু বিষয় ইসলামের সাথে যায় না, ইসলামের সাথে সাংঘর্ষিক। এই কারণে সৌদি আরব, মিশর, এদের মতো কিছু ইসলামী দেশ ওই সময় স্বাক্ষর করেনি, এবং সৌদি আরব হয়তো সম্ভবত এখন পর্যন্ত স্বাক্ষর করেনি, আমি যতদূর জানি আর কি। সৌদি আরবের অনেক দুর্নাম করা যাবে, কিন্তু এটা একটা সুনাম করার জায়গা যে তারা এই ইসলাম বিরোধী ইয়েগুলো থাকার কারণে, পয়েন্টগুলো থাকার কারণে তারা এটাতে স্বাক্ষর করেনি। তো ইসলাম বিরোধী পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় কয়েকটা পয়েন্ট হচ্ছে, যেটা একটা তুমি তো তুলে ধরলা, যে আমিও বললাম যে সেটা হচ্ছে তারা বলে জেন্ডার ইকুয়ালিটি, মানে লিঙ্গ সমতা। এই লিঙ্গ টোটাল 4টা বিষয় আছে, একটা হচ্ছে অনেকগুলো বিষয় আছে, মানে মূল ফ্রেমটা দাঁড়িয়ে আছে বলা যায় মূল যেগুলো ইসলাম বিরোধী সেগুলো 4-5টা, যেগুলো ইসলাম বিরোধী সেগুলো 4টা। তার মধ্যে যেটা বললাম যে জেন্ডার ইকুয়ালিটি, এটার দ্বারা তাদের অনেকগুলো প্রবলেম আমাদের সমাজের সাথে হবে। মানে আমাদের দেশে যে জাতিসংঘের অফিস যদি তৈরি করা হয়, মানবাধিকার কমিশন, তারা যদি ফুল স্বাধীনভাবে কাজ করে, জেন্ডার ইকুয়ালিটির নামে ছেলে মেয়ের সম্পত্তিতে মৌলিক অধিকার, মানুষ ইচ্ছামতো তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে, ছেলেরা যদি মেয়ের পোশাক পরতে চায়, মেয়েরা যদি ছেলের পোশাক পরতে চায়, সেটা তার স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে এবং তার অধিকার হিসেবে বিবেচিত হবে। এবং এলজিবিটিকিউ এর যারা সাপোর্টার আছে, তারা যেন বৈষম্যের শিকার না হয়, এই জন্য তাদের অধিকার দিতে হবে। মানে কত চমৎকার কথা। তো এই জন্য মাঝে মাঝে আশঙ্কা করি যে বৈষম্য বিরোধী আন্দোলন যে ব্যানারটা, এই ব্যানারটা একসময় বাংলাদেশের গলার কাটা হয়ে যাবে, এই ব্যানারটা একসময় বাংলাদেশের মুসলমানদের গলার কাটা হয়ে যাবে। কেন তারা কিন্তু এলজিবিটিকিউকে সাপোর্ট দিবে এই নামে যে বৈষম্য রাখা যাবে না সমাজে। এখানে আমি তোমার এই কথার সাথে একটা কথা সংযুক্ত করে দিতে চাই, যেটা মানুষের জানা উচিত, যে জাতিসংঘ তার যে থিওরি দাঁড় করিয়েছে, বা তার যতগুলো প্ল্যান আছে, প্রস্তাবনা আছে, আদর্শ আছে, আইডিয়ালজিক্যালিভাবে জাতিসংঘ আসলে কোন কোন আদর্শের উপর দাঁড়িয়ে আছে। জাতিসংঘ আদর্শগতভাবে দাঁড়িয়ে আছে ফরাসি বিপ্লবের উপরে, জাতিসংঘ আদর্শিকভাবে দাঁড়িয়ে আছে ইউরোপিয়ান এনলাইটমেন্ট, যেটা আলোকায়ন যুগ বলছে সেইটার উপরে, এবং দাঁড়িয়ে আছে আমেরিকার যে কনস্টিটিউশনাল যে বিষয়, মানে আমেরিকার যে কনস্টিটিউশন, সংবিধান, সেই সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে আমি একটা সংগঠন, যেটাকে আমি বলছি জাতীয় সংঘ, মানে সারা পৃথিবীর সকলকে নিয়ে তারা কাজ করবে, কিন্তু তাদের যত রুলস, যত নিয়ম কানুন বা যে আদর্শ, সে আদর্শ দাঁড়িয়ে আছে তিনটা বিপ্লবের উপরে। এশিয়ার কোনো অস্তিত্ব, মধ্যপ্রাচ্যের কোনো অস্তিত্ব, আরবদের কৃষ্টি কালচারের কোনো কৃষ্টি কালচারের কোনো অস্তিত্ব নেই, আফ্রিকারও কোনো অস্তিত্ব নেই। তাহলে তারা সম্পূর্ণ ইউরোপিয়ান এনলাইটমেন্টের যুগ, আমেরিকার কনস্টিটিউশন এবং ফরাসি ইউরোপ এবং আমেরিকা, এই তিনটাকেই ধরি, যেহেতু ফরাস থেকে মূলত স্বাধীনতার কথাগুলো বেশি আসছে। তো এই তিনটার উপর বেসিস করে যেই সংবিধান বা যেই নিয়ম কানুন বা যে রুলসগুলো তৈরি হয়েছে, সেইটা আবার কিভাবে পুরো জাতির প্রতিনিধিত্ব করতে পারে, পুরো বিশ্বের প্রতিনিধিত্ব করতে পারে, সকল জাতির প্রতিনিধিত্ব করতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, যে যেই জিনিসটা আমেরিকায় যে জিনিসটা আমেরিকায় স্বাভাবিক, ইউরোপে স্বাভাবিক, সেই জিনিসটা তো আমাদের বাংলাদেশ, সৌদি আরব বা এশিয়ায় স্বাভাবিক না। তাদের কাছে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলে, কিন্তু এই এশিয়ার পরিবেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলে না। কিন্তু জাতিসংঘ কি করতেছে, ওই জিনিসগুলো আমাদের এই দেশে
বাস্তবায়ন করানোর, চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। মানে অ্যাকচুয়ালি মানুষকে অধিকার দেওয়ার কথা বলে, আমি যদি এখানে বলি বা যে বৈষম্য বিলোপের কথা বলে, বৈষম্য বিলোপের কথা বলে আমাদেরকে বৈষম্যের শিকার বানানো হচ্ছে। অন্যদেরকে অধিকার দেওয়ার কথা বলে আমাদের উপর কি করা দেওয়া হচ্ছে, অধিকার চাপিয়ে দেওয়া হচ্ছে। সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠকে বৈষম্যের শিকার করা হচ্ছে। জি অবশ্যই। সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠার নামে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় এবং সামাজিক যে অনুভূতি, সেই অনুভূতিতে আঘাত করা হচ্ছে। তো এখানে কয়েকটা পয়েন্ট তুলে ধরি যে কি কি সমস্যা হতে পারে। একটা তো বললাম যে লিঙ্গ সমতার নামে এই জিনিসগুলো হবে। আর একটা হচ্ছে যে তাদের বাক চর্চার যে স্বাধীনতা, এটা কিন্তু আসলে কোনো বাছবিচার নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক আর ইসলাম হোক। যেহেতু তাদের মানবাধিকারের একটা বড় বিষয় হচ্ছে বাক স্বাধীনতা। তো বাক স্বাধীনতা মানে বর্তমানে যে হেফাজতে ইসলামের যে আন্দোলন হয়েছে শাপলা চত্বরে, সেটা ব্লগারদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির কারণে, মানে সেটা ইন ফিউচার আর করা যাবে না। সেটা আমরা হচ্ছে ওই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, এটা তাদের অধিকার হিসেবে বিবেচিত হবে। এবং অধিকার হিসেবে বিবেচিত হওয়ার কারণে ব্লাসফেমি, যে মানে পাকিস্তানের যে ব্লাসফেমি আইন, ধর্মকে কটূক্তি করার কারণে যে শাস্তি প্রয়োগ, সেটাকে তখন নিন্দনীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যে এটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এখানে একটা মজার বিষয় বলি যে আসলে আমাদের দেশে যারা রাসূল ইসলাম বা ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদের কিন্তু একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে হচ্ছে বাইরের দেশে ভিসার জন্য অ্যাসাইলাম সিক করা, অ্যাসাইলাম ক্লেম করা। এটা আমি মূলত ইংল্যান্ডে যাওয়ার পর বুঝেছি যে ইংল্যান্ডে অনেক মানুষ যারা আসে তারা আসলে অ্যাসাইলাম ক্লেম করেছে। তো অ্যাসাইলাম ক্লেম করার বা সিক করার সবচেয়ে বড় সহজ উপায় হচ্ছে তুমি বাংলাদেশে বসে থেকে ফেসবুকে, ইউটিউবে, টুইটারে আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু লিখবা, সেখানে কমেন্টে তোমার নামে গালিগালা হবে, অথবা বাস্তবে তোমাকে ধমকি দেওয়া হবে, সেগুলো সব স্ক্রিনশট নিয়ে তুমি তাদের দূতাবাসে জমা দিবা। দেখো আমার এখানে বাক স্বাধীনতা পাচ্ছি না, আমাকে হত্যা করবো মুখ, আমাকে তোমাদের দেশে আশ্রয় দাও। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়াকে তারা এমনভাবে পেট্রোনাইজ করে যে তাদেরকে তারা উঠে নিয়ে গিয়ে তাদের দেশে আশ্রয় দেয়। এটা তাদের একটা বলা যায় জাতীয় এজেন্ডা। তো সেটা একটা সমস্যা তৈরি হবে। আরও সমস্যা তৈরি হবে, আমরা যেহেতু কাদিয়ানীদের কাফের মনে করি, তো এখানে হচ্ছে ধর্ম ত্যাগ করার স্বাধীনতা। আসলে ইসলামে কিন্তু ধর্ম ত্যাগ করার কোনো স্বাধীনতা নাই। মানে ইসলামে একবার ঢুকলে সে আর বের হলে তার আসলে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রাস্তা নাই। তো এই ধর্ম ত্যাগ করার স্বাধীনতাকে তারা হচ্ছে মানবাধিকারে অন্তর্ভুক্ত করেছে, এবং সেই নামে মুসলমান থেকে কেউ কাদিয়ানী হয়ে যাবে, তাকেও মানবাধিকারের নামে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হবে। এরকম আরও অসংখ্য বিষয় আমি নোট করেছি, যেগুলো এই মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার কারণে বাংলাদেশের মুসলমানেরা কি কি ধরনের সমস্যার মুখোমুখি হবে। সবচেয়ে যেটা বড় সমস্যা হবে যে জুলাই বিপ্লবের কারণে যারা এই জুলাই বিপ্লবে মানুষদের উপর অত্যাচার করলো, হত্যা করলো, রক্ত ঝরালো, তাদের কিন্তু আসলে কারো ফাঁসি হবে না। এবং এই মানবাধিকার হাই কমিশনের মাঝে পতিত ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার রাস্তাও তৈরি হবে, হতে পারে। কেননা এখন তো আমরা হয়তো দেশে আমরা বলছি যে তারা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের আন্দোলন করার অধিকার নাই, তাদের রাস্তায় নামার অধিকার নাই, তাদের দল করার অধিকার নাই। যেই দিনই মানবাধিকার হাই কমিশন এর দেশে ফুললি ওয়ার্ক করা শুরু করবে, সেই দিনই তারা কি বলবে যে এটা তো মানুষেরা বাংলাদেশি, তারা কেন অধিকার পাবে না? তখন একদিনে এবং এক রাতের আধারে এদেশে পুরনো ফ্যাসিজম ফিরে চলে আসবে। এবং আসলে হয়তো এভাবেই আমরা ঘুরে ফিরে আবার দাদাবাবুদের বলয়ের মধ্যে এন্ট্রি করব। দাদাবাবুদের বলয়ের মধ্যে এন্ট্রি করার জন্য ওইটা আনা লাগবে না, যেহেতু পাশ্চাত্যদের সাথে ভালো এলাই আছে দাদাবাবুদের, তো ওই থ্রুতেই আসবে। তবে আমি ওইগুলোর আশঙ্কা করি না। আমি যেটা আশঙ্কা করতেছি সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে কোন ফ্যাসিস্ট ফিরে আসবে, এটা আমি দেখতে পাই না। আমি চোখে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঠিক 2001, 2, 3, 4, 5 যেরকম সন্ত্রাসী এবং জঙ্গিবাদী একটা কার্ডের নামে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে অন্তর্ভুক্ত করার যে একটা প্রক্রিয়া ছিল, বাংলাদেশের সকল আলেম ওলামা এবং মসজিদ মাদ্রাসা এগুলোকে অচিরেই অদূর ভবিষ্যতে যদি পাশ্চাত্যদের বলায় যায়, তাহলে যে তাদের যে আদর্শ আছে, আদর্শগত কারণে তাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসীর তকমা দিয়ে তাদের উপর জেল এবং জুলুম শুরু। এটা তো আসলে আমাদের চিন্তাগত বিষয়। মানে আমরা যখন এই কথাগুলো বলবো তখন অন্যরা মনে করবে এটা তো আপনার জাস্ট থট। কিন্তু আমি থটটা একটু ভেঙে দেওয়ার জন্য বলি যে ভেনেজুয়েলায় কিন্তু একসময় মানবাধিকার হাই কমিশন ছিল, কিন্তু ভেনেজুয়েলা মানবাধিকার হাই কমিশনকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়ে যায় কথা বলে যে এটা তাদের কলোনিয়াল প্রতিষ্ঠা করছিল তাদের দেশে। এবং নেপালে একসময় হাই কমিশনের অফিস ছিল, কিন্তু নেপাল সরকার পরবর্তীতে তাদের সাথে এই চুক্তি রিনিউ করে নাই, তাদের অফিস বন্ধ করে দিয়েছে। কেননা তাদের পক্ষ থেকে তাদের দেশের মানচিত্র এবং সার্বভৌমত্বের জন্য এটা তারা রিস্কি মনে করছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার কোনো দেশেই হিউম্যান রাইটসের মানে মানবাধিকার ও CHOR সম্ভবত যেটাকে বলছে, এদের কোনো অফিস নাই।
তাহলে বাংলাদেশ কি আসলে এতই দুর্বল যে বাংলাদেশের অবস্থা কি এতই করুন যে বাংলাদেশে এই ধরনের মানবাধিকার সংগঠন প্রয়োজন আছে? এখানে আমি আরেকটু বলে নেই, মানে আসলে কথাগুলো যখন আমরা বলছি যে মুসলমানদের সাথে এরকম এরকম হবে, আমি একটু আরেকটু বলি যে তারা আসলে আমাদের জন্য যারা আশা করতেছে যে মানবাধিকার হাইকমিশন যদি, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন যদি এদেশে আসে তাহলে আমাদের জন্য কিছু পরিবর্তন হবে, আমি বলি যে আসলে কিছুই হবে না, কচুও হবে না। পাশে রোহিঙ্গারা, হাজার হাজার রোহিঙ্গা মারা গেছে, কি হয়েছে? এর আগে ইরাক যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছিল জাতিসংঘ, কি হয়েছে? এখন গাজায় 50 থেকে 60 হাজার মানুষ মারা গেছে, ত্রাণ পর্যন্ত ঢুকতে দেওয়াতে পারে না জাতিসংঘ। সেই জাতিসংঘ আসলে বাংলাদেশে কি করবে? আপাত দৃষ্টিতে যদি সত্যি কথা বলি তাহলে জাতিসংঘ এদেশের একজন মানুষের রক্ত প্রবাহিত করা বন্ধ করতে পারবে না। শুধু এতটুকু পারতে পারে, তাহলে কি পারবে? এলজিবিটিকিউ এর অধিকার দিবে, এতটুকু পারবে, আলেম ওলামাদেরকে জেলে দিবে। আরেকটা করতে পারবে, এটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা আছে তারা কিন্তু সংখ্যালঘু, তো তাদের অধিকারের নামেও, এবং যদি ভারতকে ভাগ করে নাগাল্যান্ড বা মিজোরাম ওই অঞ্চলে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেহেতু ওগুলোতে 80-90% জনগণ খ্রিস্টান ধর্মের অনুসারী, যেমন কুকি এবং মাইতেইদের মধ্যে যে গণ্ডগোল চলতেছে মণিপুরে, কুকিরা বেশিরভাগই খ্রিস্টান এবং মাইতেইরা বেশিরভাগই হিন্দু, তো হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে একটা গণ্ডগোল চলতেছে। তো ওই অঞ্চলে যদি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার একটা সফল প্রচেষ্টা হয়, তখন আসলে সংখ্যালঘুদের অধিকারের নামে আমাদের পার্বত্য চট্টগ্রামকেও এখানে তোমার এই কথার সাথে আমি একটা কথা মানে একটু যুক্ত করি। যখনই দক্ষিণ এশিয়ার একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার কথা আসে, তখনই অনেকেই মনে করে যে এটা মনে হয় জাস্ট একটা কাল্পনিক বিষয়। কিন্তু আমরা যদি বিগত 50 বছরের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়ের ক্রমবর্ধমান খ্রিস্টানদের সংখ্যা হিসাব করি, তাহলে এখানে সকলের সংখ্যা যেখানে অল্প কিছু ছিল, সেটা মাত্র 40 থেকে 50 বছরের ব্যবধানে এটা দাঁড়িয়েছে কোথায়? 80, 90, 87, 93% খ্রিস্টানদের সংখ্যা এই অঞ্চলগুলোতে। এটা হচ্ছে প্রথম কথা। একই অবস্থা পার্বত্য চট্টগ্রাম, আর একই অবস্থা পার্বত্য চট্টগ্রামে 10%, মানে যা সাধারণ জনগণের তুলনায় খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 10% এখন, এবং এটা ক্রমবর্ধমান, দিন দিন বাড়তেছে। এবং এর বিপরীতে মায়ানমারের দুইটা অঞ্চল, একটা হচ্ছে চীনা অঞ্চল আর একটা নাম আমি ভুলে গেছি, এই দুই অঞ্চলেও খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 80-90%-এর ওপরে। আচ্ছা, অনেকেই মনে করতে পারে যে এই সংখ্যা দিয়েই কি খ্রিস্টান রাজ্য পসিবল? এখানে আমি বলি যে নাগাল্যান্ড 1947-এর পরে ভারতের যে অঞ্চল নাগাল্যান্ড, তারা আন্দোলন করেছিল খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, এবং তাদের আন্দোলন প্রতিষ্ঠা করার উপর ভিত্তি করে তাদের সম্মেলন হয়েছিল, এবং তাদের একটা সংস্থা আছে NBCC, যারা নাগাল্যান্ডে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার পেছনে আন্দোলন করেছিল। তাদের একটা সম্মেলন হয়েছিল 1964 সালে, তারপরে তাদের একটা সম্মেলন হয়েছিল 1970 সালে, এবং যেখানে 1970 সালে NBCC একটা খোলা চিঠি দিয়েছিল, সেই খোলা চিঠিতে ছিল, দ্য নাগা পিপল হ্যাভ সাফার্ড লং আন্ডার অ্যালাইন রুল, অ্যাজ এ খ্রিস্টিয়ান পিপল উই ডিজার্ভ এ হোমল্যান্ড। মানে খ্রিস্টিয়ান হিসেবে আমার একটা হোমল্যান্ড ডিজার্ভ করি। এটার মানে কি? এটার মানে নাগাল্যান্ড সহ আশেপাশের অঞ্চলগুলোকে নিয়ে তারা একটা খ্রিস্টান রাজ্য চায়। তো এটা যদি বড় মাস্টার প্ল্যান, তো এটা যদি 1970-এর কথা হয়ে থাকে, তাহলে আজকে এই চিন্তাটা কোথায় আছে? এখানে আরেকটা কথা বলি, যখন 1971-এ বাংলাদেশ যখন আলাদা হওয়ার মতো পরিবেশ তৈরি হলো, তখন CIA একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল। সেই CIA এর তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে এখানে হিল ট্র্যাক্স বা রুমা, থানচি, পায়রা, পারায়াংছড়ি সম্ভবত জায়গাটার নাম আমাদের চট্টগ্রামের, এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে এখানে একটা পটেনশিয়াল ক্রিশ্চিয়ান ইন হিল ট্র্যাক্টস এরকম একটা সংগঠনের নামে পাহাড়ি অঞ্চলগুলোকে একটা খ্রিস্টান রাজ্যের হিসেবে দেখানো বা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার একটা চিন্তা চলছে, এরকম একটা সন্দেহ, এরকম একটা রিপোর্ট CIA প্রকাশ করেছিল 1971-এর পরে। এবং বলা যেতে পারে তারপরেই মূলত মেজর জিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাঙালিদেরকে ওই পার্বত্য অঞ্চলগুলোতে উনি হচ্ছে বসবাসের সুযোগ দিয়েছিলেন, যেন এটা কোনো সময় ভালো সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে এটা একটা। এখানে ওই CIA এর রিপোর্ট একটা বলা আছে, দ্য রিজন মে বিকাম বাংলাদেশ নাগাল্যান্ড, মানে এই অঞ্চলটা, চট্টগ্রামের CIA রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের এই অঞ্চলটা ভবিষ্যতে হয়তো বাংলাদেশের নাগাল্যান্ড হতে পারে, মানে নাগাল্যান্ডের সাথে যুক্ত হতে পারে। আমরা যে এই যে খ্রিস্টান রাজ্য হওয়ার যে কথাটা, এই কথাটা তো তখনই মার্কেট, মানে এই কথাটা প্রথম কথা যেটা অবাস্তব কথা নয় এবং এটা একটা কাল্পনিক কথা নয়, এটা যখন ছড়িয়েছে, আলেম ওলামা যখন এটার কথা বলতেছে এবং বাইরে থেকেও যখন এই কথা আসতেছে, তখন অবশ্যই এটার কিছু না কিছু অস্তিত্ব আছে। এবং ইউরোপ এবং পাশ্চাত্যের প্ল্যানই হচ্ছে তারা 150 বছর পরে কি করবে সেটা 150 বছর আগে প্ল্যান করে রাখে, সেটা এটা অস্বাভাবিক কোনো কিছু না, হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে
আসলে উপজাতি বা এই ধরনের বাংলাদেশের ওই অঞ্চলগুলোতে থাকা যে সমস্ত আদিজাতি যারা আছে, যারা নিজেদেরকে খ্রিস্টান বলতেছে, আদিবাসী, যদিও আমি তাদেরকে আদিবাসী বলি না, আদিবাসী বাঙালিরা, বাংলাদেশিরা, এদেশের সবাই আদিবাসী, সব বাঙালি আদিবাসী, এখানে এক্সট্রা কোনো আদিবাসী নাই। এটা আবার অনেকে বোঝে না, অনেকে আবার আদিবাসী আর উপজাতি দুটাকে একই মনে করে। আদিবাসী মানে আমরা বাংলাদেশের পরে আসছি, আমরা আদিবাসী মানে কোনো উপজাতি যদি বলে, কোনো পাহাড়ি যদি বলে যে আমি আদিবাসী, মানে সেই দেশের সবচেয়ে পুরনো বাসিন্দা। আর আমি বাংলাদেশি হচ্ছে তারপরে আসছে, মানে তার এলাকাটা আমি দখল করেছি, আমি রোহিঙ্গা, আমি রিফিউজি, আর সে হচ্ছে এই অঞ্চলের পুরনো বাসিন্দা। এই জন্য এটা আমাদের পার্থক্য বোঝা উচিত যে তারা উপজাতি, নট আদিবাসী। আমরা সবাই আদিবাসী বা সবাই বাংলাদেশি, সবাই আদিবাসী, সবাই বাংলাদেশি। তারা উপজাতি হতে পারে পাহাড়ে বসবাস করার কারণে। তো এটা যে অংশের দিকে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাদের যে আলাদা রাষ্ট্রের যে আওয়াজ, তাদের অধিকারের যে আওয়াজ, জমি ক্রয় বিক্রয়ের যে আওয়াজগুলো, এই আওয়াজগুলো বিশ্ব পর্যায়ে পৌঁছাবে কখন? যখন এখানে মানবাধিকার কমিশন আসবে। মানবাধিকার কমিশন না আসলে তো এই আওয়াজ পৌঁছানোর কেউ থাকবে না। এখানে যদি মানুষ নাও বোঝে, আমি আরেকটু বলবো আমাদের যারা অনলাইনে আছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই পূর্ব তিমুরের ইতিহাস পড়ুন। ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর কিভাবে আলাদা হলো? শুধু এই যে মানে দাওয়াতি কার্যক্রমের পরে একটা বিশাল সংখ্যক খ্রিস্টান হয়ে যাওয়া, তখন তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করার নামে কি হয়েছে? একটা আলাদা খ্রিস্টান রাজ্য তৈরি হয়েছে। তো এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না। আর এটা তখনই মজবুত হবে, এই দাবিটা তখনই একটা জায়গায় পৌঁছাবে যখন কি হবে, এখানে মানবাধিকার হাই কমিশনের মতো অফিসগুলো আসবে এবং তারা এগুলোকে, এবং তাদের সাথে কানেক্টেড যে এনজিওগুলো আছে তারা যখন ফুললি সক্রিয় হবে। এবং এটা তো হয়েছে। ইউক্রেনের যে রাশিয়া ইউক্রেনে কেন হামলা করলো? এই ইউক্রেনে হামলা করার আগে ইউক্রেন যে উত্তাল হয়েছিল, ইউক্রেনের যে কালার আন্দোলন তৈরি হয়েছিল, সেটা আসলে কারা তৈরি করেছে? এনজিওরাই। এনজিওদের কাজই হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। এই যে তিউনিসিয়ায় যেটা হয়েছিল সেটা কারা তৈরি করেছিল? এনজিওরাই তৈরি করেছিল। তারপরে লিবিয়ায় যেটা তৈরি হয়েছিল এটা কারা তৈরি করেছিল? এগুলোর সবগুলোর পিছনে এনজিওদের হাত ছিল। এবং এখানে একটা মজার কথা বলি, ইউনাইটেড নেশনের আন্ডারে প্রায় 4 থেকে 5 হাজারেরও বেশি এনজিও আছে। বাংলাদেশে এখন 400-500 এনজিও আছে অলরেডি। এইটা আগামী 1.5-2 বছরের মধ্যে যে 4-5 হাজার হবে না, এখন 4-5 হাজার এনজিওর তো লাখখানেক কর্মী হবে, 1,50,000 কর্মী হবে। এই 1,50,000 কর্মী যদি ঢাকায় আগামীকাল ঢাকার রাজপথে আন্দোলন করে, তাহলে তো পৃথিবীর বাসী মনে করবে, নিউজ চ্যানেলগুলো মনে করবে, সারা বাংলাদেশ মনে হয় আন্দোলন করতেছে। তখন বাংলাদেশ কি হবে? তারা যে জিনিসগুলোর জন্য আন্দোলন করবে, বাংলাদেশের দিন শেষে সেটাই প্রতিষ্ঠা হবে। কেন মানবাধিকার হাই কমিশনকে আমার অধিকার দিবে? মানে আমি আব্দুর রহমান জেলে চলে গেছি, বাংলাদেশের আরেকজন আলেম বিনা অপরাধে জঙ্গি বলে জেলে চলে গেছে, তার অধিকার হাই কমিশন ফিরিয়ে দিবে? তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তো হাই কমিশন আসে নাই। তাহলে হাই কমিশন কিসের জন্য আসছে? হাই কমিশন যদি আমাদের মতো আলেম ওলামার অধিকার ফিরিয়ে দিত, তাহলে রোহিঙ্গাদেরকে তাদের ঘরে পাঠাতো। যদি আমাদের মতো আলেম ওলামাদের অধিকার ফিরিয়ে দিত, তাহলে গাজার নির্যাতন বন্ধ করত। যদি আমাদের মতো আলেম ওলামাদের অধিকার বন্ধ করত, তাহলে যেই জাতিসংঘ মাত্র 100 ঘন্টার ব্যবধানে কুয়েতের যুদ্ধ বন্ধ করে ইরাককে পরাজিত করতে পারে, সেই জাতিসংঘ পুরো 35টা দেশ নিয়ে ইরাকের উপর হামলা চালায়। সেই জাতিসংঘ এমন কোনো রুলস তৈরি করতে পারে না যে রুলস দিয়ে তারা ইসরায়েলের উপর হামলা চালাতে পারবে? অ্যাকচুয়ালি তারা তো আমাদেরকে বাঁচাতে আসে নাই। এই যে কাশ্মীরে মোর দ্যান 90,000 মানুষ নিহত হয়েছে বিগত 47-এর পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত, হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার হাজার প্রায় 10,000-এরও বেশি কিশোরীরা অপহরণ হয়েছে, নির্যাতন হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস 2020 সালে বন্ধ হয়ে গেছে। সেখানে জাতিসংঘ কী করতে পেরেছে? জাতিসংঘ যদি আমাদের অধিকার দেওয়ার জন্য আসতো, তাহলে তারা কাশ্মীরে অধিকার দিত, 70 বছরে কাশ্মীরের নাগরিকদেরকে অধিকার দিত, গাজার নাগরিকদেরকে অধিকার দিত, রোহিঙ্গাদেরকে অধিকার দিত। জাতিসংঘ আসলে আমাদের অধিকার দেওয়ার জন্য আসে নাই। এইটা দিনের মতো উজ্জ্বল এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে জাতিসংঘ এখানে জাস্ট এসেছে এদেশের পাশ্চাত্য সংস্কৃতির যারা ধ্বজাধারী, পতাকাধারী, তাদের অধিকার নিশ্চিত করার জন্য এবং এদেশের আলেম ওলামাদেরকে কোণঠাসা করার জন্য। তোমার কথার সাথে দুটো কথা যুক্ত করি। একটা হচ্ছে যে আলেম ওলামাদেরকে রাজি করলো কিভাবে? আলেম ওলামাদেরকে বিতাড়িত হওয়া শত্রুর ভয় এখনো দেখানো হচ্ছে। যেন বারবারই আলোচনায় যেতে আগ্রহী না, যেটা তুমি বলতেছিলা যে শত্রু চলে গেছে সে আসলে আর আসবে না, তার তো ন্যারেটিভ থেকেই গেছে, আর আসে না, আসে সেটা যায় আসে না। কিন্তু আলেম ওলামাদেরকে বারবার ভয় দেখানো হচ্ছে, এই দেখো আসলো, এই দেখো ফেজর আসলো। এই যে এখন যেমন ভয় দেখানো হচ্ছে যে 5ই আগস্টে দেশ দখল হয়ে যাবে। দুটো পয়েন্ট বলি তো, একটা হচ্ছে ভয় দেখাচ্ছে, ভয় দেখে আলেম ওলামাদের রাজি করাচ্ছে যে ঠিক আছে, না হলে তোমরা এটার সাথে যুক্ত না হলে তোমাদের রাস্তা নাই। 2 নম্বর, তোমার কথা, তুমি যতগুলো দেশের নাম বললে যে দেশগুলোতে আন্দোলন হলো এবং তারা সাপোর্ট দিয়েছে, প্রত্যেকটা দেশে আন্দোলন হওয়ার সুযোগ পেয়েছে বা মানুষ আন্দোলন করেছে, কিন্তু মূল ফ্যাক্টর কিন্তু গণতন্ত্র। এটা ওই দেশগুলোতে হয় প্রতিষ্ঠিত ছিল না, প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছে, অথবা ছিল, সেই সুযোগে তারা আন্দোলন ঢুকাতে পেরেছে। এই জন্য গণতন্ত্র যতদিন থাকে ততদিন তার সুযোগে এটা ঢুকানো যায়। আমি এটার সাথে একটু গণতন্ত্রকে রিলেট করলাম।
আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে আলেম ওলামারাও গণতন্ত্রকে তুমি রিলেট করলা, তো আমি একটু আসলে গণতন্ত্রের উপর বিস্তর আলোচনা হতে হবে। অনেকেই বলে যে পড়াশোনা না করে গণতন্ত্র নিয়ে কথা বলে, যারা এই কথা বলে আমি তাদেরকে আরেকটু পড়াশোনা করার জন্য বলবো। আমরা যদি এখন ইউটিউবে তুমি যদি গুগলে সার্চ দাও না গণতন্ত্র নিয়ে, তাহলে দেখবো যে গণতন্ত্র আজ থেকে 1000 বছর আগে থেকে চলে আসা গ্রিক সভ্যতার অন্তর্ভুক্ত। ওকে, যেই দিন গ্রিক সভ্যতায় গণতন্ত্র শুরু হয়েছিল সেই দিন অ্যারিস্টটল এবং প্লেটো এই গণতন্ত্রের বিরুদ্ধে লিখে গেছে। মানে যেই দিন গণতন্ত্রের আবির্ভাব হয়েছিল সেই দিন প্লেটোর যে বই পাবলিক রিপাবলিক, সম্ভবত তার বইয়ের নাম, তার আরও যে কয়েকটা বই আছে, তার 3টা বই, যেখানে সে তার গুরুর কথাগুলো নকল করেছে, সেই 3টা বইয়ের প্রত্যেকটা বই গণতন্ত্রের বিরুদ্ধে লেখা আছে। ঠিক আছে, ওইখানে গেল। তারপরে এই দেশে গণতন্ত্র ইংল্যান্ডে আসছে কখন? ইংল্যান্ডে আসছে 1900 শতকে, 1900 শতকের একটু আগে ভাগে, যখন তাদের শাসন ব্যবস্থার পতন ঘটলো। আমেরিকা এসেছে কখন? আজ থেকে 100, 150, 200 বছর আগে। ফ্রান্সে এসেছে কখন? যখন ফরাসি বিপ্লব হয়েছে তখন। ইউরোপে আসছে কখন? ইউরোপে আসছে আমেরিকা 200 থেকে 150 বছরের ব্যবধানে। তাহলে 200 থেকে 150 বছর আগে এই অঞ্চলগুলোতে কোনো মানুষ বসবাস করতো না। এই অঞ্চলগুলোতে 1000 বছরের কোনো সভ্যতা ছিল না। অন্ধকার। এখন পর্যন্ত তো তোমরা পিরামিডের রহস্যের উন্মোচন করতে পারো না। ও কে অন্ধকার যুগে আছে? এখানে একটা মজার পয়েন্ট তোমাকে বলে রাখি, যে অন্ধকার যুগে তারা ছিল। মুসলমানেরা বিভ্রান্ত হয়, তারা ইতিহাস জানে না। মুসলমানেরা কিন্তু অন্ধকার যুগে ছিল না। এখানে তোমাদের ইউরোপ অন্ধকার যুগে ছিল, ফলত তাদের ওই ন্যারেটিভটা তাদের জন্য ঠিক আছে, ওগুলো দরকার তাদের জন্য, আমাদের জন্য ঠিক নাই। কিন্তু আমরা কিন্তু বুঝি না, আমাদের সামাজিক বিজ্ঞান বইগুলোতে দেওয়া আছে যে অন্ধকার যুগ, মধ্যযুগ। এটা হচ্ছে বলা হয় ইউরোপীয় অন্ধকার যুগ। এটা আসলে আমাদের মুসলিম বিশ্বের অন্ধকার যুগ নয়, আলোকিত ছিল। এবং যখন ইউরোপে যখন খ্রিস্টান পাদ্রীরা বিজ্ঞানী হওয়ার কারণে জুলুম করতো, হাজার হাজার মানুষকে হত্যা করতো, তখন আমাদের স্পেন, আমাদের আন্দালুস, আমাদের গ্রানাডা হচ্ছে বিজ্ঞানের নগরী, আমাদের বাগদাদ হচ্ছে আলোকিত শহর। আর যখন ইউরোপে অন্ধকারের মধ্যে আছে, আসলে এই যে ইউরোপে যে বিপ্লবের কথা বলা হচ্ছে, এই বিপ্লবের পরেই তো নাগরিক অধিকার, স্বাধীনতা, কথা বলার অধিকার, তারপরে গণতন্ত্র, এগুলোতে তারপরে আসছে। কেননা তার আগের যুগে তাদের উপর ব্যাপক জুলুম হয়েছে, ব্যাপক নির্যাতন হয়েছে, ব্যাপক অত্যাচার হয়েছে। তো আমরা তো সাফার করি নাই। ওকে, তোমরা সাফার করেছো, তোমরা গণতন্ত্র নাও। আমরা আমাদের ইতিহাসে 1450 বছরের ইতিহাসে আমরা কোনো সময় সাফার করি নাই। আমরা এখনো খেলাফা চাই যে আমাদের দেশের জনগণ মাজলুম, এটা আমরা কোনো হয়েছে অল্প সংখ্যক, গুটি কয়েক, 2 জন 4 জন 5 জন 20 জন 1000 জন, তো বেশিরভাগ কল্যাণ ছিল। এবং 1450 বছরের ইতিহাসে আমরা এখন পর্যন্ত খেলাফা চাই। এখন পর্যন্ত পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সেই মুসলিম রাষ্ট্রগুলোর 94% মুসলিম জনগণ কি চায়? খেলাফা চায়। বাংলাদেশের সকল জনগণ খেলাফা চায়। মানে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছে, বাংলাদেশে যে সমস্ত মুসলিম দলগুলো যারা গণতন্ত্রে অংশগ্রহণ করতেছে, তারাও খেলাফত আন্দোলন চায়। তাহলে গণতন্ত্র তোমাদের জন্য, এটা আমাদের জন্য না। সো এটা আমাদের উপর চাপিয়ে দিও না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মুসলিমরা তো এই জিনিসটা বোঝে না। যখন অন্ধকার যুগ মনে করে, তারা সবাই মনে করে আমরা অন্ধকার যুগে ছিলাম। আচ্ছা, এখানে আমাদের কথা বাদ দেই। তাদের যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল, তাদের আলেকজান্ডার দ্য গ্রেটের যুগটা কি পুরোটাই অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? পুরোটাই মানে অন্ধকারের মধ্যে ছিল। হিন্দুদের যে আসক্ত ছিল এই অঞ্চলে, ওই অঞ্চলের জনগণ, ওই সময়ের জনগণ কি খুশি ছিল না? মিশরে যে ফারাওদের, তারপরে হচ্ছে ব্যাবিলন শহরে যে নগর সভ্যতাগুলো গড়ে উঠেছিল, সেই নগর সভ্যতার মানুষেরা সুখী ছিল না। মানে বিগত লক্ষ কোটি বছর যাবত এই সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল। আর 200 বছর যেদিন থেকে এই পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেদিন থেকে এই পৃথিবী আলোকিত। আর সেদিন থেকে পৃথিবীর সকল মানুষ অধিকার ভোগ করতেছে। আর তার আগে এই পৃথিবীর লক্ষ কোটি মানুষের কোনো অধিকারই ছিল না, সবাই অনধিকার চর্চার মধ্যে ছিল। মানে এটা তো একটা হাস্যকর বিষয়। গণতন্ত্র নিয়ে অবশ্য পুরনো একটা সেশন হওয়া উচিত, কেন আমাদের এই সেশন প্রায় শেষের দিকে চলে আসছে। না, আমি জাস্ট এই গণতন্ত্রের কথাটা তুমি তুললা, তাই আমি বললাম। মানে গণতন্ত্রের শিকড়ে যদি হামলা করা হয় তো গণতন্ত্র উখড়ে চলে যাবে। গণতন্ত্রের শিকড়ে যদি হামলা করা হয় তো গণতন্ত্র উপরে চলে যাবে। গণতন্ত্রের শক্ত লজিক্যাল কোনো ভিত্তি নাই। এবং এখন আমেরিকাতে রানিং ডে 30 থেকে 35% মানুষ গণতন্ত্র বিরোধী। এবং 2020 সালের আগে, 19 সালে সম্ভবত, ওই যে ডোনাল্ড ট্রাম্পের দল যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের মধ্যে গণতন্ত্র বিরোধিতাই ছিল। এবং এখনো আমেরিকার 25 থেকে 30% মানুষ গণতন্ত্র বিরোধী। তবে আমি তোমার একটা কথা খুব প্রশংসা করতে চাই, বা মানুষকে এখান থেকে শিক্ষা নিতে চাই, যে দেখেন আব্দুর রহমান এতক্ষণ যাবত গণতন্ত্রের বিষয়ে যে চমৎকার আলোচনা করলো, সেটার মধ্যে কিন্তু সে একবারও বলেনি যে গণতন্ত্র শিরক কি গণতন্ত্র হারাম, এটা কিন্তু বলেনি। আপনারা গণতন্ত্রের আলোচনা শুরু করলেই গণতন্ত্র শিরক আর হারাম বলেন, এটা দিয়ে আসলে আপনারা কিছু করতে পারবেন না। এটা বলারও দরকার নেই, এটা বলে শুধু সময় নষ্ট। আপনি গণতন্ত্রকে লজিক্যালি অ্যাটাক করেন যে গণতন্ত্র কোনো শাসন ব্যবস্থা নয়, এটা একটা ব্যর্থ শাসন ব্যবস্থা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। যেটা আমি সবসময় ফেসবুকে লিখে আমার বক্তব্য বলি, যে গণতন্ত্র হচ্ছে
ফ্যাসিস্ট তৈরি করার, স্বৈরাচার তৈরি করার, খুনি তৈরি করার, মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে রাখার, দেশের সার্বভৌমত্ব দেশকে ডিভাইড করার, ওই যে তাদের যে রুলস আছে, ডিভাইড এন্ড রুল, গণতন্ত্র দিয়ে আসলে ডিভাইড এন্ড রুল হয়। এটার হচ্ছে মূল অস্ত্র। এবং মুসলমানদেরকে আধিপত্য মানে যে কলোনিয়াল যে সিস্টেম, সেটা যে ভেঙে গেছে, তার খণ্ডিত অংশ টিকিয়ে রাখা, যাতে তারা মনে করবে ব্রিটিশ কলোনিয়ালটিকে মানে নষ্ট হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে নতুন কলোনিয়াল, কিন্তু স্বাধীন না। সেটার অস্ত্রটা হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্রকে আপনারা লজিক্যালি অ্যাটাক করবেন, কখনোই এটা আর বলতে যাবেন না যে এটা হারাম বা এটা শিরক, এটা বলে না। কেন হারাম শিরক বললে অনেক সময় যারা আমাদের অমুসলিম যারা, অথবা যারা সেকুলার, যারা উদারপন্থী, তারা তো এই কথা নিবে না, বা দেখা যাচ্ছে অনেক সময় মনে হতে পারে যে আমরা যারা ইসলামী হয়তো গণতান্ত্রিক দল আছে তাদের হয়তো শত্রু, কিন্তু আমাদের তো আসলে কারো শত্রু না। আমরা তো এই গণতন্ত্র থিওরিটার বিরোধী, গণতন্ত্র থিওরি এবং এই সেকুলারিজমের বিরোধী শত্রু। আমরা হচ্ছে প্রকৃতি ইসলাম চাই। এখানে আমি একটা কথা বলে আমার কথাটা শেষ করে দিব, তারপরে তুমি ফিনিশিং করো। আমার কথার যেটা শেষ, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের আলেম ওলামারা ধরা খেলো, আমি এটাই বলবো, মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিষয়ে বাংলাদেশের আলেম ওলামারা দূরদর্শিতার পরিচয় দেয়নি। তাদেরকে জুজু বুড়ির ভয় দেখিয়ে একদল আলেমকে ম্যানেজ করা হয়েছে, আর এক দলকে ম্যানেজ করা হয়েছে। দেখা যাচ্ছে হাসি একটু মজার শোনালেও যে আমেরিকার ভিসা, আমেরিকার যে শক্ত ভিসা নীতি, এটার বেড়া জালে একবার যে পড়ে যায়, সে আসলে আর পরে আমেরিকায় ঢুকতে পারে না। তো আমাদের দেশের মানুষেরা আসলে যতই পাশ্চাত্যের বিরুদ্ধে বলুক, সবাই একবার আমেরিকা যেতে চায়, এবং সবার মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে যে যাব। ফলত আর কেউ সাহস করে তখন এটার বিরুদ্ধে যে প্রকাশ্যে বক্তব্য দিবে, হয়তো ঘরোয়া বৈঠক বলছে হ্যাঁ আমি আছি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমি আছি, কিন্তু প্রকাশ্যে দেখা যায় বক্তব্য নাই, লেখালেখিতে নাই, কেননা তার মাথায় তো আছে যে আমাকে তো আমেরিকা যেতে হবে। এটা আমি একটা কথা বললাম আর কি। তো এই জন্য আমি রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দিয়ে আমি শেষ করব যে আমরা কেন বারবার বলি, তুমিও বক্তব্য বলেছো, আমিও বলেছি, যে আসলে এই যুগে একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদপন্থী মানুষ দরকার, যে কোনো কম্প্রোমাইজ করবে না, এবং যারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস হবে অগাধ। যেটাকে আমি এভাবে বলি যে সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা করতে হবে সর্বোচ্চ ঈমান দিয়ে। আমি ঈমান বলিনি, আবারও বলি, সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা করতে হবে সর্বোচ্চ ঈমান দিয়ে, শুধু ঈমান দিয়ে নয়। আর প্রযুক্তি যত লেভেলের হাই, মুসলমানের ঈমান তত হাই হতে হবে। তো মুসলমানের এই ঈমান যদি ওই লেভেলের হাই হয়, তাহলে মুসলমানদের জন্য বিজয় অবধারিত, বিজয় আসবেই। তো তারপরেও একটু কোরআনের দুটো আয়াত বলে আমার কথা শেষ করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আর আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সতর্ক করে আসা হচ্ছে যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না, বরং তারা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। কারণ আমি যদি বলি যে ভারত, আমেরিকা, চায়না এরা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু, তুমি যদি মনে করো আজ ভারত আমার বন্ধু, কাল চায়না তোমার বন্ধু, পরশু হচ্ছে পাশ্চাত্য আমেরিকা তারা তোমার বন্ধু, তাহলে এটা হচ্ছে কোরআনের স্পষ্ট কথা। কেননা তারা তোমার আদর্শকে ভয় পায়। মুসলমানদের যে আইডিওলজি, এটা পাশ্চাত্যের যে গ্লোবালাইজেশন, মানে পাশ্চাত্য যে সংস্কৃতি যে রঙে পুরো পৃথিবীকে সাজাতে চায়, যেটার ভিত্তি হচ্ছে সেকুলারিজম, যেটার ভিত্তি হচ্ছে রাষ্ট্রে গণতন্ত্র, যেটার ভিত্তি হচ্ছে অর্থনীতিতে পুঁজিবাদ, মানে শুধু অর্থনীতি, এগুলো হচ্ছে তাদের আদর্শিক ভিত্তি। এবং সংস্কৃতি এবং সমাজে হচ্ছে, এটা শেষ করিনি, সংস্কৃতি এবং সমাজে হচ্ছে অবাধ ব্যক্তি স্বাধীনতা। পরিবার এবং সমাজকে উপেক্ষা করে একজন ব্যক্তির অবাধ ব্যক্তি স্বাধীনতা, যে অবাধ ব্যক্তি স্বাধীনতা থেকে মূলত এলজিবিটিকিউ এবং যৌন স্বাধীনতা সেগুলো এসেছে। এগুলো হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডের সামনে দাঁড়াবে পৃথিবীতে এখন কোনো আদর্শ নাই, একমাত্র আদর্শ হচ্ছে মুসলমান, যাদের কাছে প্রত্যেকটা অল্টারনেটিভ আছে। এটা আরো আমাদের দেশের মানুষদেরকে এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে এটার ভালোভাবে বোঝা উচিত যে তুমি এখনই যদি সেকুলারিজমের বিরুদ্ধে কিছু দাঁড় করাতে বলা হয়, যে সেকুলারিজমের অপোজিশন পার্টিকে, অল্টারনেটিভ কে, পুঁজিবাদের অল্টারনেটিভ, ডেমোক্রেসির অল্টারনেটিভ কে, সব জায়গাতেই একটাই নাম আসবে সারা পৃথিবীতে একটাই আদর্শ বের হয়ে আসবে, সেটা হচ্ছে ইসলামিক আইডিওলজি অথবা ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিওলজি। এটাই হচ্ছে সারা পৃথিবীর সকল সমস্যার সমাধান। এবং রানিং যত এবং তাদের কাছে এটাই সবচেয়ে বড় সমস্যা, মানে তাদের সকল সমাধানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসলামের আইডিওলজি। ছিলাম যে আপনি যতই তাদেরকে বন্ধু মনে করেন, আসলে তারা আপনাকে বন্ধু মনে করবে না, তারা আপনার আদর্শের শত্রু। আয়াতের শেষের অংশটার অনুবাদ করো, এখানেই সবচেয়ে মজার কথা আছে যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত আমেরিকা সন্তুষ্ট হবে না, আমেরিকা সন্তুষ্ট হয়েছে মানে তুমি আমেরিকার ধর্মে বিশ্বাস করেছো। শুনতে খারাপ লাগলো, কোরআনের আয়াত অনুযায়ী এটাই সত্য না, কিন্তু ওই জন্য আমি এই যে ফেসবুকে লিখেছি সেই দিন
যে পাশ্চাত্য আধিপত্যবাদের কাছে আত্মসমর্পণের নাম হচ্ছে গণতন্ত্র, আল্লাহর কাছে আত্মসমর্পণের নাম হচ্ছে ইসলাম। আর পাশ্চাত্য আধিপত্যবাদের কাছে রাষ্ট্রীয়ভাবে আত্মসমর্পণের নাম গণতন্ত্র, অর্থনৈতিকভাবে আত্মসমর্পণের নাম সুদ, সাংস্কৃতিকভাবে আত্মসমর্পণের নাম হচ্ছে অবাধ ব্যক্তি স্বাধীনতা, যার ফলশ্রুতিতে কওমে-লুত থেকে শুরু করে সকল কৃষ্টি, কালচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো সবই হচ্ছে পাশ্চাত্য আধিপত্যের সামনে আত্মসমর্পণ। এখন মুসলমান সিদ্ধান্ত নিবে সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপর বিশ্বাস এবং ভরসা রাখবে, না পাশ্চাত্য শক্তির উপর বিশ্বাস এবং ভরসা রাখবে। এখানে আসলে মানুষ যে লোভে পড়ে এবং লোভে পড়ে প্রবৃত্তির অনুসরণ করে, সেটা হচ্ছে ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার। মানে শয়তান মানুষকে ভয় দেখায়, ঠিক আছে, এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না। ওকে গণতন্ত্রের মধ্যে না ঢুকলে তো আমি কোনোভাবেই ক্ষমতার মধ্যে যেতে পারলাম না। ওকে ক্ষমতার মধ্যে যাইতে তোমাকে কি বলেছে? ক্ষমতার মধ্যে যাওয়া তো তোমার মাকসাদ না। তোমার জীবনের মেইন মাকসাদ হচ্ছে সবচেয়ে বড় ইমানদার হয়ে পৃথিবী থেকে বিদায় না। তুমি যদি এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদার হয়ে মারা যাও, তাহলে গণতন্ত্র কেন, সারা পৃথিবী তোমার হাতের মুঠায়। কিন্তু কি হয়েছে, যে আল্লাহ তাআলা যেটা বলেছে, আসলে মানুষকে কি দেখে ভয় দেখাবে? মানুষকে এগুলো দেখে, এগুলোই হচ্ছে রাস্তা, এগুলো হচ্ছে চোরা, এটা কি বলা হয়, চোর দরজা। এগুলো দিয়েই আসলে শয়তান আমাদের মধ্যে প্রবেশ করতেছে, এগুলো দিয়েই পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করতেছে। তো অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ বলে ফেলেছি কথা, অনেক কিছু বলা যাবে, অনেক কিছুই বলা যেত। আজকে যদি আমরা শেষ করতে চাই, আমরা যদি একটু সামারি টানতে চাই, তাহলে আমরা বলবো যে আমরা আসলে আমরা জুলাই নিয়ে যেটা আশা করেছিলাম যে আমরা এখানে 1947-কে পাবো, কিন্তু আসলে আমরা 1947-কে পাই নাই। দেশ তৈরি হবে, মুসলিম জাতীয়তাবাদের যে আশা করেছিলাম সেটাও আসলে হয় নাই। এবং আমরা যে আমাদের মানচিত্রের মূল ইতিহাসের দিকে ফিরে যাব, সেটাও আসলে হয় নাই। জুলাই দিন শেষে হয়তো আমাদেরকে শুধুমাত্র পাশ্চাত্য বলয়ের দিকেই ধাক্কা দিতে পেরেছে, পার্শ্ববর্তী দাদাবাবুদের দিক থেকে বের করে পাশ্চাত্য বলয়ের দিকে ধাক্কা দিতে পেরেছে। এর চাইতে হয়তো বেশি কিছু হয় নাই। আর এরপরে যদি আসলে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বলি, তাহলে আমি সবাইকে আরেকবার বলবো যে আপনারা যারা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রতি আশাবাদী, যারা তাদের কাছে আকাঙ্ক্ষা করছেন, যারা তাদের কাছে কামনা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে গাজার ইতিহাস আরেকবার পড়ে ফেলুন। ওই যে প্রশ্ন উত্তর এর আগের 12 থেকে গেছিল, আমি একটু পড়ি এটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই অনলাইনে প্রশ্ন করেছেন লাইভ চলা অবস্থায়। আচ্ছা ঠিক আছে। নাসিরউদ্দিন ভূঁইয়া ভাই উনি কমেন্ট করেছে, কোনো নেতার সন্তান আন্দোলন করে না, আন্দোলনে মরে না, নেতার সন্তানেরা বিদেশে পড়ালেখা করে, আর দেশের পাতি নেতারা আন্দোলনে মরে। এক অদ্ভুত জাতি। ভুল কথা না, ঠিক কথা। আচ্ছা, তারপরে সচিব আসলে এখানেই তো ধোঁকা দেওয়া হয়েছে। আমি অনেকগুলো কমেন্টস তো পড়ে শেষ করি। সচিব রানা ভাই লিখেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ঠাকুরগাঁও থেকে বলছি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইস্যুতে তাওহীদ জনতা সংগঠন রাস্তায় প্রতিবাদ করছে, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে না। না, আসলে আমরা আমাদের প্রতিবাদের একটা বড় অংশ হচ্ছে জনসচেতনতা তৈরি করা। এখানে আমরা সেটাই তৈরি মানুষ যদি সচেতন না হয়, তাহলে মানুষ আসবে কোথায় থেকে, কীভাবে প্রতিবাদ করবে? এখন পর্যন্ত দেখা যাচ্ছে অনেকেই বাইতুল মোকাররমে গেছে, সেও আসলে ভালোভাবে জানে না যে কেন সে এখানে প্রতিবাদ করার জন্য আসছে। তো আমরা আমাদের জায়গা থেকে সাধ্য অনুযায়ী যেটা আমাদের পক্ষে সম্ভব, সেটা আমরা সর্বোচ্চ করে যাচ্ছি। আর প্রত্যেকের সক্ষমতা অনুযায়ী আল্লাহ জিজ্ঞেস করবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে জুলাই, আচ্ছা ওইটাই পড়ি। জুলাই সনদ মানবাধিকার হাই কমিশন আমাদের করণীয় কী? আগে ছিল শুধু ভারত, আসলে আমরা যেগুলো বলেছি সেগুলোই তারাও কমেন্টে লিখেছে। তারপরে দেখি, আমার মনে হয় আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা যদি সামারাইজেশনের দিকে যাই সেটাই ভালো হবে। হ্যাঁ, তুমি বলছিলে, তুমি শেষ করো। তা আমরা প্রথম দিকে আমরা জুলাই সনদ এগুলোর কথা বলছিলাম। তারপরে আমরা এখন চলে এসেছি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। আমরা যদি এখনও আমাদের যদি কোনো মুসলিম নেতা, কোনো মুসলিম দলের নেতা অথবা কোনো মুসলিম ব্যক্তি যদি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাছে বিন্দুমাত্র আশা করে থাকে, একচুল পরিমাণ, আল্লাহর কসম করে বলছি, আমি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস বাংলাদেশে হওয়ার মাধ্যমে একচুল পরিমাণও আশা করি না আমার ক্ষতি ছাড়া, একচুল পরিমাণে ফায়দা দেখি না আমার ক্ষতি ছাড়া এবং নোকসান ছাড়া। যারা এখানে লাভ দেখতেছেন তাদেরকে আমি বলবো গাজার ইতিহাস আবার খুলে, তারা দূরদর্শী নয়, তাদেরকে আমি বলবো যে গাজার ইতিহাস খুলে দেখেন, তাদেরকে বলবো সিরিয়ার পাতা খুলে দেখেন, তাদেরকে বলবো ইরাকের পাতা খুলে দেখেন যে ইরাকে হামলা করার জন্য কিভাবে বারবার জাতিসংঘ তার রেজলিউশন পরিবর্তন করেছে।
কিভাবে বারবার রেজুলেশন চেঞ্জ করে ইরাকের উপরে হামলার বৈধতা দেওয়া হয়েছে, ইরাকের উপরে স্যাংশন দেওয়া হয়েছে, এগুলো পড়েন, এগুলো জানেন। এইগুলো যেদিন আপনি জানবেন সেদিন আপনি বুঝবেন যে জাতিসংঘের আসলে রিয়ালিটিটা কি। আপনি কাশ্মীরের অবস্থা জানেন, সেখানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাজ কি, আপনি সেটা দেখেন। এইগুলো আমি সবাইকে, এখানে যে সমস্ত দর্শক শ্রোতা আছেন, যারা কমেন্টস করতেছেন, যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন, পৃথিবীর যেখান থেকে এই বিষয়গুলো দেখতেছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা পৃথিবীব্যাপী যেখানে যেখানে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন হয়েছে, সেখানে সেখানে ইউনাইটেড নেশন কি করতে পেরেছে, আপনারা সেই ইতিহাসগুলো পড়ুন, পুনরাবৃত্তি করুন, যাচাই করুন, অনুসন্ধান করুন। আপনাদের সকলের ঘুম ভেঙে যাবে এবং আপনারা তাদের কাজের মূল রহস্য এবং মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি এটা বলেই শেষ করব যে জাতিসংঘের ইতিহাসে আপনারা দেখলেন যে জাতিসংঘের মধ্যেই গণতন্ত্র নাই। জাতিসংঘের মধ্যে 5টা দেশের একনায়কতন্ত্র চলতেছে। তো তাদেরকে বলেন আগে জাতিসংঘের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, তারপরে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। কেমন ছিল?